পড়ায়? কিছু অসুবিধা আছে? দেখেছিস পড়া না দেখিস নি? হ্যালো, শোনা গেছে আমার কথা? শোনেনি তো? আচ্ছা, চলো দেখো। তো আজকে আমরা সারফেস টেনশন পার্টটা শেষ করে দেব। পরের দিনে ডিসকসিটি পার্টটা করে ফেললেই হবে। আমি আগের দিন সিলেবাসটা উল্লেখ করেছিলাম। তাহলে সারফেস টেনশনের মানে এখানে দেখো, এখানে মানে যেহেতু তুমি কম্পিটিটিভ, মানে এখানে জ্যাম বা এই ধরনের পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, এখানে ডেরিভেশন গুলো তো ডিটেলে করবো না। এমনিতে লিকুইড স্টেট বা সারফেস টেনশন ভিসকসিটি যখন তোমার টেক্সটের মধ্যে থাকবে, মানে ইউনিভার্সিটি সিলেবাস হিসেবে থাকবে, সেখানে রিটেল ডেরিভেশন গুলোকে করবো। এখানে আমাকে খুব কুইকলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইনফরমেশন গুলোকে সামারাইজ করে দিতে হবে। তো আগের দিনে সারফেস টেনশনের বেশ কিছু ইনফরমেশন সামারাইজ করেছি, আজকে বাকি ইনফরমেশন গুলোকে সামারাইজ করব। আচ্ছা, আমি সিলেবাসটা যেটা দেখলাম যে সারফেস টেনশন এবং তার রিলেটেড যে জায়গা, সেই জায়গা থেকে যে ডিসকাশন গুলো বাকি আছে সেটা হচ্ছে ভেপার প্রেশার ওভারে কার্ভ সারফেস, কেলভিন ইকুয়েশন, ক্যাপিলারি রাইজ অ্যান্ড ক্যাপিলারি ডিপ্রেশন নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে, ডিটারমিনেশন অফ রিলেটিভ সারফেস টেনশন ইউজিং স্টারোগোমিটার সেটা নিয়ে কিছু কথাবার্তা হবে, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন সেখান থেকে ইটোবাস র্যামস এবং শিল্ড ইকুয়েশন সেটা নিয়ে কিছু কথাবার্তা হবে। আর একটা পার্ট যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানেই পড়ে নিতে হবে, সেটা এই লিকুইড স্টেটের মধ্যেই অ্যাকচুয়ালি দেওয়া আছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন। কনসেন্ট্রেশন যেমন টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তেমন কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন। মানে একটা পিওর ওয়াটার বা পিওর লিকুইড না করে সেখানে তুমি কিছু সলিউট অ্যাড করছো, তাহলে তার সারফেস টেনশন কীরকম ভাবে চেঞ্জ হচ্ছে, সেখান থেকে তোমার অনেকগুলো জিনিস বুঝতে হয়। একটা হচ্ছে গিভস অ্যাবজর্পশন আইসোথার্ম বলে একটা ব্যাপার আছে, সেখান থেকে এই মাইসেলি ফরমেশন এই রিলেটেড পার্টটা আমরা এখানে আজকে আলোচনা করে নেব। ঠিক আছে, এই এই কয়েকটা জিনিস আমাকে আলোচনা করতে এবং তার মতো করে নিউমেরিক্যাল প্রবলেম টবলেমগুলো এখানে দেখতে হবে। আসলে যেটা জ্যাম পরীক্ষাতে বা পরবর্তীকালে যখন তুমি নেট বা গেট পরীক্ষা দেবে, আমি আজকের পরে নেট গেটের জন্য আলাদা করে কিছু ক্লাস শুরু করবো আর কি, সেখানে তোমাদের দেখাবো যে জ্যাম পরীক্ষাতে ন্যাট যে পার্টটা, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট যে পার্টটা, সেখানে তো ফিজিক্যাল কেমিস্ট্রি পোর্শন থেকে কোশ্চেন বেশি আসবে, অর্গানিক থেকে ন্যাট টাইপের কোশ্চেন দেওয়ার সম্ভাবনা একদম কম, 1 নম্বর। আর 2 নম্বর, ইনঅর্গানিক থেকে দু একটা জায়গা আছে যেখান থেকে ন্যাট টাইপের কোশ্চেন দেওয়া যায়। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে মূলত ন্যাট টাইপের কোশ্চেনগুলো থাকবে। হ্যাঁ, সেই জন্য এখানে আমি বেশ কিছু ফর্মুলাগুলোকে ব্যবহার করে কেমন করে নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে করতে হয় সেগুলো আমরা এখানে একটুখানি আলোচনা করে দেবো। আচ্ছা, দেখো, ভেপার প্রেশার ওভারে কার্ভ সারফেস, সেইখানে এই ইকুয়েশনগুলো একটুখানি মনে রাখবে যে যদি তোমার মানে ভেপার প্রেশার ওভার কার্ভ সারফেস, দেখো একটা ফ্ল্যাট সারফেস, তার উপরে ভেপার প্রেশার যদি P0 হয়, P0টা হচ্ছে ভেপার প্রেশার ওভার ফ্ল্যাট সারফেস, ওভারে ফ্ল্যাট সারফেস হয়। আর পিটা হচ্ছে ভেপার প্রেশার ওভারে কার্ভ সারফেস যদি হয়, তাহলে সেটা দু রকমের সিচুয়েশন হয়। একটা হচ্ছে যে যখন তোমার একটা কাঁচের তৈরি ক্যাপিলারি জলে ডোবানো হবে, এই যে প্রথম ইকুয়েশনটা হচ্ছে কার জন্য ভ্যালিড, when a গ্লাস ক্যাপিলারি ইজ ডিপড ইন ওয়াটার। আচ্ছা, গ্লাস ক্যাপিলারি যখন জলেতে ডিপ থাকবে তখন তো সারফেসটা কেমন দেখতে একটুখানি ভালো করে খেয়াল করো, সেটা কনকেভ আপওয়ার্ড হয়।
মানে কাঁচের তৈরি ক্যাপিলারি একটা, তোমার যদি একটা জলের মধ্যে ডোবানো থাকে, ধর একটা একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে একটা কাঁচের তৈরি ক্যাপিলারি যদি ডোবানো থাকে, তাহলে কি হয়, সারফেসটা এরকম দেখতে হয়, এটা কনকেভ আপওয়ার্ড দেখতে হয়, কনকেভ আপওয়ার্ড। তখন পিটা হচ্ছে P0 e⁻² গামা বাই রো এল আর টি ইন্টু আর। এটা প্রত্যেকটা টার্মের আমি মানে বলেছি, এখানে মাইনাস আছে। আচ্ছা, e⁻− সামথিং যদি হয়, তাহলে সেটা হচ্ছে একের থেকে ছোট হয়, তার মানে পরিষ্কার বোঝা গেল যে পিটা P0 থেকে ছোট হচ্ছে এটা। আবার উল্টো দিকে যদি একটা ওয়াটার ড্রপলেট তুমি কনসিডার করো, একটা ওয়াটার ড্রপলেট কেমন দেখতে, একটা ওয়াটার ড্রপলেট, সে ধরো এইখানটা হচ্ছে তোমার লিকুইড আছে, তাহলে দেখো এ হচ্ছে তোমার কনকেভ ডাউনওয়ার্ড, হচ্ছে কনকেভ আপওয়ার্ড, এটা সারফেসটা কনকেভ আপওয়ার্ড, এটা কনকেভ ডাউনওয়ার্ড। আর কনকেভ ডাউনওয়ার্ড যদি হয়, তাহলে কনকেভ দিকে প্রেশারটা বেশি, এবং এই পার্টিকুলার প্রেশারটা দেখো, এই যে P = P0 e⁻² গামা বাই রো এল আর টি আর এটা আছে। তার মানে তুমি খেয়াল রাখবে যে কখন এটা প্লাস হবে আর কখন মাইনাস হবে, যে যখন তোমার একটা ওয়াটার ড্রপলেট তুমি কনসিডার করবে যেখানে কনকেভ ডাউনওয়ার্ড সারফেস, তখন প্রেশারটা > P0, তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে, মানে এই পার্টিকুলার কেসে হচ্ছে পিটা < P0, আর এখানে হচ্ছে পিটা > P0 হচ্ছে এটা। তাহলে খেয়াল রাখো, তাহলে ওয়াটার যখন একটা গ্লাস ক্যাপিলারি ডিপড ইন ওয়াটার হয়, তখন সারফেসটা কনকেভ আপওয়ার্ড, তখন যেটা হবে, এই এই নিচে হচ্ছে ভেপার প্রেশারটা কম, উপরে ভেপার প্রেশারটা বেশি, এখানে পিটা হয়ে যাবে হচ্ছে P0 থেকে ছোট। ফ্ল্যাট সারফেসে যে ভেপার প্রেশার যদি P0 হয়, তাহলে তার থেকে ছোট হয়। আর যদি এই ধরনের সিচুয়েশন হয়, একটা ওয়াটার ড্রপলেট তুমি কনসিডার করো যেখানে কনকেভ ডাউনওয়ার্ড হচ্ছে তোমার ওয়াটার সারফেসটা, পিটা > P0 হয়। আচ্ছা, তাহলে এখানে মাইনাস প্লাস, যখন অঙ্কগুলোকে আমি দুটো অঙ্ক করে দেখিয়েছি আর কি, যে কখন মাইনাস হবে কখন প্লাস হবে, যেমন যেমন তোমার পরিষ্কার ধারণা থাকে। আচ্ছা, এখানে এমটা হচ্ছে মোলার মাস অফ দ্য লিকুইড, মোলার মাস অফ দ্য লিকুইড এটা। আচ্ছা, রো এলটা হচ্ছে তোমার ডেনসিটি অফ দ্য লিকুইড, রো এলটা হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড, অফ দ্য লিকুইড। আচ্ছা, আর আর টি তো তুমি জানো, টিটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, আরটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর স্মল আর যেটা, সেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি, রেডিয়াস অফ ক্যাপিলারি এটা। আর এখানে রেডিয়াস অফ দ্য ড্রপলেট, অর তুমি বলতে পারো রেডিয়াস অফ দ্য ড্রপলেট। আর গামাটা হচ্ছে আমার সারফেস টেনশন, সারফেস টেনশন অফ দ্য লিকুইড। তো দেখো, এই ইকুয়েশনগুলো তো প্রত্যেকটা টার্মের মানে পরিষ্কার। হ্যাঁ, কখন তুমি কোন ফর্মুলাটাকে ব্যবহার করবে সেটা আমি বললাম, যে পিটা = P0 e⁻² গামা বাই রো এল আর টি আর হবে when গ্লাস ক্যাপিলারি ডিপড ইন ওয়াটার। আর যখন এটা e⁻+2m গামা বাই রো এল আর টি আর হবে যখন ওয়াটার ড্রপলেট তুমি কনসিডার করছো, যখন সারফেসটা হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড। এটা তাহলে এবারে এই যে ফর্মুলা দুটো, এই ফর্মুলা দুটোর উপরে বেশ করে আমি জাস্ট দুটো নিউমেরিক্যাল প্রবলেম দেখাচ্ছি। দেখো, বলছে ক্যালকুলেট দ্য পার্সেন্ট চেঞ্জ ইন ভেপার প্রেশার অফ ওয়াটার above a meniscus in a capillary of 0.1 millimeter radius as compared to the normal vapor pressure above the flat surface. The flat surface এর রেসপেক্টে কোথায় বলেছে না, মিনিসকাস ইন এ ক্যাপিলারি, মানে above a meniscus in a capillary of 0.1 millimeter radius, মানে জলের মধ্যে তোমার এই যে ক্যাপিলারিটা আছে, সেখানে তোমার ভেপার প্রেশারটা কথা বের করতে বলেছে। আচ্ছা, অ্যাজিউম অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড সারফেস টেনশন অফ ওয়াটার তোমার বলে দিয়েছে, ডেনসিটি অফ ওয়াটার তোমার বলে দিয়েছে। এবারে দেখো, তাহলে ফর্মুলা যখন তুমি ব্যবহার করছো, এই মাইনাস এই ফর্মুলাটা বেরোবে, এই যে যখন তোমার এই যে গ্লাস ক্যাপিলারি ডিপড ইন ওয়াটার, তার জন্য ফর্মুলা হচ্ছে P = P0 e⁻² গামা বাই রো এল আর টি আর। আর এবার পার্সেন্টেজ চেঞ্জ যখন তুমি ক্যালকুলেট করতে বলছে, তাহলে P/P0 মানে বেসিক্যালি পার্সেন্টেজ চেঞ্জ মানে কত, P - P0 বাই
P0 ইন্টু 100%, মানে ধরো এখন ভেপার প্রেসার যদি পি হয়, ফ্ল্যাট সারফেসে ভেপার প্রেসার যদি আমার P0 থাকে, তাহলে P মাইনাস P0 বাই P0 এইটাকে 100 দিয়ে গুণ করলে রিলেটিভ চেঞ্জ ইন ভেপার প্রেসার হয় এটা, সেটা মানে বেসিক্যালি পি বাই P0 মাইনাস 1 ইন্টু 100%। এখান থেকে পি বাই P0 এক্সপ্রেশনটা বসিয়ে দিয়েছি মাইনাস 1 ইন্টু 100%। এবার দেখো প্রত্যেকটা টার্মের মানে বসাচ্ছি, দুইটা যেমন আছে রাখলাম। মোলার মাসটা হচ্ছে 18 গ্রাম পার মোল লিখেছি, সারফেস টেনশনটা হচ্ছে 72.8 9 সেন্টিমিটার টু -1, ডেন্সিটি অফ লিকুইড হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এর ভ্যালুটা আমি সিজিএস এ বসিয়েছি 8.314 ইন্টু 10⁻⁷ আর পার কেলভিন পার মোল। আচ্ছা, এদিকে টেম্পারেচারটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 293 কেলভিন, আর রেডিয়াসটা বলে দিচ্ছি কত 0.01 সেন্টিমিটার, যেখানে রেডিয়াসটা 0.1 মিলিমিটার, তার মানে 0.01 সেন্টিমিটার। 0. এখানটা পয়েন্ট হবে 0.01 সেন্টিমিটার। এইটা -1 ইন্টু 100%। দেখো এবারে এইখানে ইউনিটগুলো অটোমেটিক্যালি কেটে যাবে, মানে এক্সপোনেনশিয়াল পার্ট তো, দেখবে গ্রাম গ্রাম কেটে গেল, তুমি দেখবে সেন্টিমিটার এইখানে। আচ্ছা, আরটার ক্ষেত্রে তুমি যেটা লিখবে ডাইন ইন্টু সেন্টিমিটার, আরটাকে তুমি ডাইন ইন্টু সেন্টিমিটার লিখবে, দেখবে সব কেটে কুটে যাবে। ডাইন ইন্টু সেন্টিমিটার বলে সেন্টিমিটার সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার -3, অর্থাৎ সেন্টিমিটার টু দি পাওয়ার -1 হল, উপরে সেন্টিমিটার টু দি পাওয়ার -1 কেটে গেল। এই আগটা কেটে যখন ডাইন ইন্টু সেন্টিমিটার বলেছো, এই ডাইন ডাইন তোমার কেটে চলে গেল। হ্যাঁ, কেলভিন কেলভিন ইনভার্স কেটে চলে গেল, তোমার উপরে মোল ইনভার্স কেটে চলে গেল, যে মোল ইনভার্স এখানে মোল ইনভার্স কেটে চলে যাবে, এইখানে পুরো জিনিসটা ইউনিটলেস হয়ে যাবে। এইটা -1 ইন্টু 100%, সেটা উত্তরটা বেরোবে -1.0758 ইন্টু 10⁻³ -1.0758 ইন্টু 10⁻³। এইটা হচ্ছে রিলেটিভ ডিক্রিজ ইন ভেপার প্রেসার। তাহলে দেখো, তাহলে এখানে অঙ্কটা খেয়াল পড়ো ভালো করে, ক্যালকুলেট দ্য পার্সেন্ট চেঞ্জ ইন ভেপার প্রেসার অফ ওয়াটার অ্যাবভ মিনিস্কাল ইন এ ক্যাপিলারি। তাহলে বেসিক্যালি জলের মধ্যে ক্যাপিলারি ডিপ করা হয়েছে, তখন উপরের ফর্মুলাটা। আর পরের ফর্মুলাটা, পরেরটা দেখো নিচের অঙ্কটা আমি ব্যবহার করব, হচ্ছে ক্যালকুলেট দ্য ভেপার প্রেসার অফ ওয়াটার ড্রপলেট অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড অফ রেডিয়াস 2 × 10⁻⁹ মিটার। দ্য ভেপার প্রেসার অফ এ ফ্ল্যাট সারফেস অফ ওয়াটার ইজ 3167 Pascal at 25 degree centigrade, and the surface of the water air interface at 25 degree centigrade is 0.072 Newton meter inverse. Density of water at 25 degree centigrade is assumed to be 10⁻³ kg meter to the power -3। তাহলে এখানেও তুমি এই দেখো এই ফর্মুলাটাকে বসাবে, প্লাস এর এই ফর্মুলাটাকে বসাবে। হ্যাঁ, সব ডেটাগুলো সব বলে দেওয়া আছে। এখন সব ডেটাগুলো এসআই এ লেখো, যেটা এসআই এ ম্যাক্সিমামটা বলা আছে, করে তুমি বের করো, উত্তর তোমার বেরিয়ে 540.48 পাস্কাল বেরিয়ে যাবে। তাহলে দেখো, ভেপার প্রেসার ওভারে কার্ভ সারফেস তার কেলভিন ইকুয়েশন, এবং সেইখান থেকে যদি নিউমেরিক্যাল প্রবলেম দেয়, কখন তুমি P = P0 ই টু দি পাওয়ার -2m গামা বাই রো এল RTR লিখবে, আর কখন P = P0 কিন্তু ই টু দি পাওয়ার +2m গামা বাই রো এল RTR লিখছো। এগুলো তুমি লিখবে, লিখে করবে, তাহলে তোমার জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কেলভিন ইকুয়েশন বা ভেপার প্রেসার হবে কার্ভ সারফেস থেকে যদি নিউমেরিক্যাল প্রবলেম দেয়, করতে পারবে তো? ঠিক আছে, হয়েছে? কোনো অসুবিধা আছে? হ্যালো, শোনা যাচ্ছে তো? হুম, বুঝতে পেরেছিস তো? পারবি তো ব্যবহার করতে? হুম, ঠিক আছে, চলো। আচ্ছা, এবারে এইখান থেকে প্রচুর কোশ্চেন পড়ে। হ্যাঁ, নেট গেট পরীক্ষাতে 2 নম্বর এমসিকিউ হিসেবে পড়বে, আর জ্যামেতে তো নেট পরীক্ষা হিসেবে পড়বে। সেটা হচ্ছে ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন রিলেটেড যে প্রবলেমগুলো আছে। এটা ছোটবেলা থেকে শিখছো তুমি। আমি অনেক রকমের ডেরিভেশন হয়, একটা সিম্পল ডেরিভেশন জাস্ট করে দেখাই। সেটা হচ্ছে যে, ধর একটা কাঁচের তৈরি ক্যাপিলারি যদি জলের মধ্যে ডোবানো থাকে, তাহলে উপরে সারফেসটা হচ্ছে কনকেভ আপওয়ার্ড হয়। আচ্ছা, এবারে এই যে তোমার কাঁচের তৈরি ক্যাপিলারি, এই যে কাঁচের সারফেসটা এবং যে লিকুইড বা ওয়াটার যে পয়েন্টে টাচ করে আছে, এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট টানবে। তা ট্যানজেন্সিয়ালি তোমার ফোর্স ডিউ টু সারফেস টেনশন কাজ করছে 2πr গামা, তার আপওয়ার্ড কম্পোনেন্টটা হচ্ছে 2πr গামা কস থিটা।
দেখা থিটাটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। কন্ট্যাক্ট অ্যাঙ্গেল তুমি জানো যে পয়েন্টে লিকুইডটা এই সলিড সারফেসটাকে টাচ করছে সেই পয়েন্টে তুমি যদি একটা ট্যানজেন্ট আনো, সেই ট্যানজেন্টটা তোমার ইনসাইড দ্য লিকুইড যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। এইটা থিটা হলে এটাও থিটা, তার 2 পাই আর গামা, তার কস থিটা কম্পোনেন্টটা আপওয়ার্ড কম্পোনেন্ট এইটা। আচ্ছা এবারে এই যে লিকুইডটা কেন উপরে উঠলো, কারণ এই আপওয়ার্ড কম্পোনেন্টটা সেই লিকুইডটাকে টেনে উপরে তুললো। তো কতখানি উঠবে না, যতখানি লিকুইড উঠবে তার ওজনটা সেটা নিচের দিকে কাজ করছে, আর ফোর্স ডিউ টু সারফেস টেনশন উপরের দিকে কাজ করছে, সেই দুটো যখন সমান হয়ে যাবে তখন হচ্ছে সেই পর্যন্ত উঠে গিয়ে সেই ইকুইলিব্রিয়ামে থেকে যাবে। তাহলে 2 পাই আর গামা কস থিটা ইকুয়াল টু এমজি হয়ে গেল। আচ্ছা এমটা কি? এমটা হচ্ছে যদি এই কন্টেনারটা সিলিন্ড্রিক্যাল কন্টেনার হয় এবং এইচ হাইট ওঠে, তাহলে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে ভলিউম, তাকে ডেন্সিটি দিয়ে গুণ করলে তাহলে মাস বেরিয়ে গেল, তাকে জি দিয়ে গুণ করলে তাহলে ডাউনওয়ার্ড ফোর্সটা বেরিয়ে গেল। সেখান থেকে সারফেস টেনশন তুমি গামাটা বের করে কতখানি ক্যাপিলারি রাইজ হচ্ছে এইচটা তুমি বের করে ফেললে এই ইকুয়েশন থেকে, সেটা বেরিয়ে যাচ্ছে কত, 2 গামা কস থিটা বাই রো জি আর। এটা এইচটা আচ্ছা ক্যাপিলারি রাইজ যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 গামা কস থিটা বাই রো জি আর। এবারে অনেক ক্ষেত্রে যেটা হয় যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা জিরোর কাছাকাছি যদি হয়ে যায় তাহলে কস থিটাটা 1-এর কাছাকাছি হয়ে যাবে, তখন ক্যাপিলারি রাইজের যে ইকুয়েশনটা সেটা এইচ ইকুয়াল টু 2 গামা বাই রো জি আর, এই ফর্মুলা দিয়েও অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম করে। অ্যাকচুয়ালি করা উচিত হচ্ছে 2 গামা কস থিটা বাই রো জি আর, কিন্তু কোনো একটা স্পেশাল কেসে এমন সিচুয়েশন বলে দিল হয়তো যে ধরে নাও যে থিটাটা টেন্স টু 0 কাছে করে কস থিটা ইকুয়াল টু 1, সেরকম যদি অ্যাপ্রক্সিমেশন হয় তাহলে কতখানি ক্যাপিলারি রাইজ হবে তার ফর্মুলাটা হচ্ছে 2 গামা কস থিটা বাই রো জি আর, যেটা অ্যাকচুয়ালি 2 গামা বাই রো জি আর, যেটা তুমি প্র্যাকটিক্যাল পারপাসে ব্যবহার করতে পারছো। আচ্ছা এবারে এই ইকুয়েশনটা একটুখানি মডিফাইড হয়। কিভাবে মডিফাইড হয় সেটা হচ্ছে যে আমি এইখানে ছবিটাকে দেখাই, আমি এই যে এইট হাইটটা দেখাই, যদি ট্রান্সপারেন্ট লিকুইড হয় তাহলে জল হয়, তাহলে আমি তো হাইট মাপার সঙ্গে সঙ্গে লোয়ার মিনিসকাসটা দেখি। একটা বুলেটের মধ্যে তুমি জল আছে, হ্যাঁ তুমি দেখবে তুমি সবসময় লোয়ার মিনিসকাসটা থেকে দেখো, এই লোয়ার মিনিসকাসটা দেখছিল, তাহলে এই হাইটটা হচ্ছে এইচ, কিন্তু তারপরেও এই দুটো সাইডে কিছুটা পরিমাণ লিকুইড আছে, তার ওজনটাকে ধরতে হবে। আচ্ছা তার ওজনটা কিভাবে বের করা হচ্ছে দেখো, বলা হচ্ছে যে এইটাকে যদি ধরে নিই একটা স্ফেরিক্যাল কার্ভেচার তৈরি করছিল, তা তার রেডিয়াস যদি আর হয় তাহলে দেখো এইটা হচ্ছে একটা, এই যে পুরো পার্টটা, এই পার্টটা হচ্ছে বেসিক্যালি একটা সিলিন্ডার, তার ভলিউম, যার রেডিয়াস হচ্ছে আর আর হাইট হচ্ছে আর, তাহলে পাই আর স্কোয়ার এইচ হয়, মানে পাই আর স্কোয়ার ইন্টু আর, সেটা হচ্ছে যে সবুজ যে জায়গাটা এই জায়গাটার করেসপন্ডিং ভলিউমটা, মানে পাই আর স্কোয়ার এল হয়, এখানে এলটা বেসিক্যালি হচ্ছে রেডিয়াসের সঙ্গে সমান, অর্থাৎ পাই আর স্কোয়ার আর হলো। আচ্ছা এইখান থেকে বাদ দিতে হবে কতটা না, দেখো এইখান থেকে যে হাফ সার্কেলটা হয়েছে, এই হাফ সার্কেলের ভলিউমটা তোমাকে বাদ দেবে, মানে হাফ স্পিয়ার যেটা তৈরি হয়েছে তার ভলিউমটা তোমাকে বাদ দিতে হবে। তাই যদি আর রেডিয়াসের স্পিয়ার হতো তার ভলিউম হলো 4/3 পাই আর কিউ, তার অর্ধেক, তাহলে হাফ ইন্টু 4/3 পাই আর কিউ, তখন পাই আর কিউ মানে 2/3 পাই আর কিউ হয়ে গেল 1/3 পাই আর কিউ। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যখন তুমি এই লিকুইডের ভলিউমটাকে কনসিডার করছো, এই যে এইট হাইটের জন্য পাই আর স্কোয়ার এইচ এই ভলিউমটা, তার সঙ্গে সঙ্গে যে কালো যে পোর্শন দুটো তার ভলিউমটা 1/3 পাই আর কিউ, সেটা তোমাকে নিতে হবে। তাহলে দেখো এইখানে যখন তুমি করেছো যে এইটা, এই যে তোমার mg ইকুয়াল টু, আচ্ছা এখানে লিখি এম, মানে এই যে মানে ফোর্স ডিউ টু সারফেস টেনশন, এই আপওয়ার্ড ফোর্সটা এমজির সঙ্গে সমান, সেটা কত, ভলিউম ইন্টু ডেন্সিটি ইন্টু জি, মানে এমটা কত, ভলিউমের সঙ্গে ডেন্সিটি গুণ করতে হবে ইন্টু জি। এখন ভলিউমটা আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন ভলিউমটা কি হয়ে যাচ্ছে না পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউ, এটা হয়ে গেল। তাহলে এবারে তুমি যদি এটাকে জাস্ট কমন নাও, হ্যাঁ মানে পাই আর স্কোয়ার রো জিটাকে কমন নিলে এইচ প্লাস 1/3 আর বাই এইচ হয়ে যাচ্ছে, তখন তোমার এইচ প্লাস 1/3 আর বাই এইচ তার এক্সপ্রেশনটা বেরোচ্ছে 2 গামা কস থিটা বাই রো জি আর। তো আগে যেটা ছিল এইচ ইকুয়াল টু 2 গামা কস থিটা বাই রো জি আর, এখন হয়ে গেল এইচ প্লাস 1/3 আর বাই এইচ, সেটা ইকুয়াল টু 2 গামা কস থিটা বাই রো জি আর। আচ্ছা ইউজুয়ালি দেখা যায় যে ক্যাপিলারি রেডিয়াসটা কতখানি হাইট উঠছে তার তুলনায় অনেক অনেক ছোট হয়, আরটা মাঝ লেস দেন যেহেতু এইচ হয়ে যায়, তখন এই টার্মটাকে তুমি ইগনোর করতে পারো, তখন এইচটা 2 গামা কস থিটা বাই রো জি আর। তারপরে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কিন্তু এই ইকুয়েশনটা এইচ প্লাস 1/3 আর বাই এইচ ইকুয়াল 2 গামা কস থিটা বাই রো জি আর, এটা যে কারেক্ট ইকুয়েশন।
কিন্তু অল প্র্যাকটিক্যাল পারপাসেস দেখবে রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি সেটা হচ্ছে মাছ মাছ লেস দ্যান দ্য হাইট রেজ, যেটা মানে ক্যাপিলারি রাইজ যেটা হচ্ছে তার তুলনায় খুব ছোট হয় বলে সেখানে তুমি এই 1/3 r/h থেকে ইগনোর করতে পারো, তখন এইচটা বেরিয়ে যাবে 2 গামা cos থিটা বাই রো জি আর। এই ইকুয়েশনটাই ফেমাস টেটেজ ল। এটা তাহলে এই ইকুয়েশন থেকে অনেক নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে হয়, এইচ ইকুয়াল টু 2 গামা cos থিটা বাই রো জি আর। এটা আচ্ছা, এবং এইখান থেকে একটা খেয়াল করে দেখো, যদি আরটা তুমি এদিকে পাঠিয়ে দাও তাহলে এইচ ইন্টু আর এই গুণফলটা 2 গামা cos থিটা বাই রো জি হচ্ছে। তার মানে যদি তোমার ক্যাপিলারি রেডিয়াসটা r1 হয় এবং তার কতখানি হাইট উঠে গেছে h1 হয়, তাহলে h1 r1 ইকুয়াল টু, যদি ক্যাপিলারি রেডিয়াস হচ্ছে r2 হয় এবং তার জন্য ক্যাপিলারি রাইজের পরিমাণ h2 হয়, তাহলে h1 r1 ইকুয়াল টু h2 r2 ইকুয়াল টু 2 গামা cos থিটা বাই রো ইন্টু জি। এটা তাহলে এইটাকে বলে জুরিনস ল, যে যখন কোনো একটা ক্যাপিলারি রাইজ হচ্ছে তুমি এটা পরিষ্কার দেখতে পাবে যে ক্যাপিলারি রেডিয়াস কম হলে হাইটটা বেশি উঠবে অ্যান্ড ভাইস ভার্সা। এমন করে যাতে করে এইচ এবং আর এর এই গুণফলটা সেটা কনস্ট্যান্ট থেকে যাবে। h1 r1 ইকুয়াল টু h2 r2 সেটা হবে, সেটাকে বলা হয় জুরিনস ল। এখান থেকে টেটেজ ল এবং জুরিনস ল এই দুটো জায়গা থেকে কিন্তু অনেক নিউমেরিক্যাল প্রবলেম আসে। ঠিক আছে, তাহলে এই যে ফাইনালি বক্স করে যে প্রবলেম মানে ইকুয়েশনগুলো বলা আছে, এই ইকুয়েশনগুলো আলাদা করে তুমি মনে রাখবে যে টেটেজ ল যেটা বলছে সেটা হচ্ছে যে এইচ ইকুয়াল 2 গামা cos থিটা বাই রো জি আর, যেখানে প্রত্যেকটা টার্মের মানে তোমার কাছে পরিষ্কার। আর একটা যে জুরিনস ল, যে ক্যাপিলারি রেডিয়াস এবং ক্যাপিলারি রাইজ যেটা তারা ইনভার্সলি প্রপোর্শনাল, এমন করে যাতে করে হচ্ছে এই যে গুণফলটা h1 r1 ইকুয়াল টু h2 r2 এটা হয়। মানে ক্যাপিলারি রেডিয়াস যদি আর হয় আর কতখানি হাইট উঠে গেছে যদি এইচ হয়, তাহলে আর এবং এইচ এর এই যে গুণফলটা, এই গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে দুটো ফর্মুলা টেটেজ ল এবং জুরিনস ল, সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। আচ্ছা আচ্ছা, ক্যাপিলারি রাইজ তার এক্সপ্রেশনটা হচ্ছে এইচ ইকুয়াল টু গামা cos থিটা বাই রো জি আর। এবারে ক্যাপিলারি রাইজ কখন হয়? যখন কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা 0 থেকে 90 ডিগ্রি অর্থাৎ অ্যাকিউট কন্ট্যাক্ট অ্যাঙ্গেল হয়, তখন cos থিটাটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। cos থিটাটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এইচটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, সেটা হচ্ছে ক্যাপিলারি রাইজ। আর ক্যাপিলারি ডিপ্রেশন হলে তোমাকে আর নতুন করে কিছু মনে রাখতে হবে না, ক্যাপিলারি রাইজের ফর্মুলাটাই মনে রাখবে। ক্যাপিলারি ডিপ্রেশন কখন হয়? যখন কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা অবস্টিউস অ্যাঙ্গেল অর্থাৎ 90 থেকে 180 ডিগ্রির মধ্যে, তখন cos থিটা ইটসেলফ যেহেতু নেগেটিভ বেরিয়ে যাবে, তাহলে হাইটটা দেখবে অটোমেটিক্যালি তোমার নেগেটিভ বেরিয়ে যাবে। সেই জন্য আমাকে আলাদা করে ফর্মুলাটা মানে মনে রাখার দরকার নেই। মানে ক্যাপিলারি রাইজ হলে দেখবে cos থিটাটা হচ্ছে পজিটিভ, আর ক্যাপিলারি ডিপ্রেশন হলে cos থিটাটা নেগেটিভ। ক্যাপিলারি রাইজ যখন হবে তখন থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল, আর ক্যাপিলারি ডিপ্রেশন যখন হবে তখন থিটাটা হচ্ছে অবস্টিউস অ্যাঙ্গেল। তার মানে একই ফর্মুলা ব্যবহার করতে পারো তুমি ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশনের ক্ষেত্রে। থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি নাকি মোর দ্যান 90 ডিগ্রি, সেটা উইল টেক কেয়ার অফ যে হোয়েদার ইট ইজ ক্যাপিলারি রাইজ আর ক্যাপিলারি ডিপ্রেশন, অর্থাৎ হাইটটা তোমার যে নর্মাল লিকুইড সারফেস যেটা তার উপরে উঠবে নাকি তার নিচে নেমে যাবে। এটা মানে ধরো মার্কারিকে যদি কাঁচের মধ্যে ডোবানো হয় তাহলে কিন্তু ক্যাপিলারি ডিপ্রেশন ঘটে, কারণ এইখানে একই রকমের ফর্মুলা আমি ব্যবহার করবো, কিন্তু এখানে যেহেতু অ্যাঙ্গেলটা 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হয়ে যাবে, cos থিটা নেগেটিভ হয়ে যাবে, তখন আমি দেখবো হাইটটা পজিটিভের বদলে হাইটটা নেগেটিভ হয়ে যাবে, তার মানে ডিপ্রেশন হবে। এটা একটা অ্যাডিশনাল জিনিস মাথায় রাখবে। আচ্ছা, কখনো কখনো এরকম একটা ইনক্লাইন ক্যাপিলারি যদি থাকে, তো ক্যাপিলারিটা এরকম ভার্টিক্যাল না হয় যদি ইনক্লাইন হয়, তাহলে কতখানি লেন্থ পর্যন্ত লিকুইডটা যাবে এটা কিছুই না। দেখো তুমি জাস্ট ভার্টিক্যাল থাকলে হাইট কতটা হয় দেখে নাও, ঠিক আছে, এটা তুমি দেখে নাও। আচ্ছা এবারে যদি ইনক্লাইন হয়, দেখো ভার্টিক্যাল অ্যাক্সিস কতখানি অ্যাঙ্গেল করে, ধরো না আলফা অ্যাঙ্গেল করেছে, মানে পরিষ্কার এল কস থিটা সেটা হচ্ছে এইচ এর সঙ্গে সমান হবে, বা এস কস আলফা, এল কস আলফা সেটা তোমার এইচ এর সঙ্গে সমান হবে, সেখান থেকে এলটা বেরিয়ে গেল এইচ বাই কস আলফা। আর এইচ এর জায়গায় তুমি জাস্ট ওটা বসিয়ে দিলে 2 গামা cos থিটা বাই রো জি আর। হ্যাঁ, তুমি বসিয়ে দিলে তোমার অ্যাকচুয়ালি এই কতখানি লেন্থ পর্যন্ত যাবে সেটা তুমি এই ফর্মুলা থেকে বের করে করতে পারবে। এটা আর একটা ইম্পর্টেন্ট দেখো, যে এরকম একটা কোশ্চেন এরকম তোমরা দেখবে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ধরো একটা কাঁচের তৈরি ক্যাপিলারি জলের মধ্যে ডুবিয়েছো, তার জন্য ক্যাপিলারি রাইজ হওয়ার কথা হচ্ছে ধরে নাও 5 সেন্টিমিটার। এবার 5 সেন্টিমিটার আগে যদি তুমি ক্যাপিলারিটা ভেঙে দাও তাহলে কি কন্টিনিউয়াসলি ওয়াটার ফ্লোটা হতে থাকবে? দেখো ন্যাচারালি কি হচ্ছিল, ধরে নাও কাঁচের তৈরি ক্যাপিলারি জলের মধ্যে ডোবালে এতখানি পর্যন্ত হাইট এমনিতে ওঠার কথা, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে যে আমি তার আগেই
ক্যাপিলারিটাকে যদি ভেঙে দিই তাহলে কি কন্টিনিউয়াসলি ওয়াটার ফ্লো করতে থাকবে? উত্তর হচ্ছে না। অ্যাকচুয়ালি কি হবে, যখন ক্যাপিলারি রাইজ হচ্ছিল এই আপার সারফেসটা এরকম ছিল, কনকেভ আপওয়ার্ড দেখতে ছিল, কিন্তু যখন দেখবে তোমার এই আগে ক্যাপিলারিটা তুমি ভেঙে দিচ্ছ, তখন এই 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 একদম একদম বাইরের সারফেসটা, সেটা তুমি একটা কাঁচের তৈরি গ্লাসের যখন জল ভরবে না, তুমি দেখবে যে কাঁচের যে গ্লাসটা তার যে হাইট লেয়ার, তার উপরেও দেখবে বেশ কিছুটা জল তোমার এরকম বেশ ফুলের মতো আছে, এরকম একটা ফুলে টাইপের থাকবে। ঠিক আছে, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে যে যদি তোমার মানে এটা ওই টেটের ল থেকে তুমি দেখতে পাচ্ছ এইচ বাই কস্টটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হচ্ছে, অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাঙ্গেল যদি থিটা ওয়ান হয়, তখন যদি কতখানি ক্যাপিলারি রাইজ হচ্ছে এইচ ওয়ান হয়, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল থিটা টু হয় এবং ক্যাপিলারি রাইজ যেটা হচ্ছে সেটা এইচ টু হয়, এইচ ওয়ান বাই কস থিটা ওয়ান ইকুয়াল টু এইচ টু বাই কস থিটা টু। এই ফর্মুলাটা তুমি মাথায় রাখো। মানে যেটা হলো এখানে যে এই অ্যাঙ্গেলটা যেটা অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল, অ্যাঙ্গেলটা বেড়ে গেল। অ্যাঙ্গেল যদি বেড়ে যায় তোমরা জানো যে কস্টটার ভ্যালু কমতে থাকে। এবার এইচ বাই কস্টটা কিন্তু কম কম, তাহলে কস্টটা কমে যাওয়া মানে হচ্ছে এইচটাও তোমার কমে যাবে। তার মানে ওটাকে 5 সেন্টিমিটার পর্যন্ত যাবে তুমি ভাবছিলে, ওই পর্যন্ত যাবে না, যেখানে ভেঙেছে ওইখানেই যাবে, গিয়ে যেটা হচ্ছে হাইটটাকে তো তুমি কমাতে বাধ্য করেছো, তখন হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা সেই মতো করে বেড়ে গেল, করে অ্যাকিউট থেকে অবস্টিউস হয়ে যাবে। এই তাহলে এই যে ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন সংক্রান্ত এই কটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হচ্ছে। তাহলে কি ফর্মুলা মনে রাখবে তুমি? যে ক্যাপিলারি রাইজ এবং ক্যাপিলারি ডিপ্রেশন দুজনের ক্ষেত্রে অ্যাকচুয়াল ফর্মুলা যদিও বা এইচ প্লাস ওয়ান থার্ড আর বাই এইচ ইকুয়াল টু গামা কাজ বাই রো জি আর, এইখান থেকে দেবে নিউমেরিক্যাল প্রবলেম আছে না, ইন অল প্র্যাকটিক্যাল পারপাসেস আরটা মাঝ লেস দেন এইচ বলে ওয়ান থার্ড আর এইচটা তুমি ব্যাক করে দিলে, অমিট করে দিলে, তখন যে হাইটটা উঠলো সেটা হচ্ছে টু গামা কস থিটা বাই রো জি আর। এবার অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেমে কস এটাকে ওয়ান ধরে নিতে বলে, থিটাটা 0 ডিগ্রি খুব কাছাকাছি বলে, তখন তুমি ক্যাপিলারি রাইজটা পেয়ে যাবে। আচ্ছা, ক্যাপিলারি ডিপ্রেশনের জন্য তুমি একই ফর্মুলা ব্যবহার করতে পারো। তাহলে ক্যাপিলারি ডিপ্রেশন এখানে একই ফর্মুলা ব্যবহার করবে, শুধু ব্যাপার যেটা হচ্ছে থিটাটা এখন অ্যাকিউট অ্যাঙ্গেল না অবস্টিউস অ্যাঙ্গেল, মানে কস থিটাটা নেগেটিভ হবে, অর্থাৎ হাইটটা তোমার নেগেটিভ হিসেবে অ্যাপিয়ার করবে। আচ্ছা, এবার ক্যাপিলারি রেডিয়াস আর ওয়ান এবং ক্যাপিলারি রাইজ যদি এইচ ওয়ান হয়, তাহলে এইচ আর আর এই গুণফলটা কনস্ট্যান্ট থাকবে, রেডিয়াস যখন বাড়বে কতখানি ক্যাপিলারি রাইজ হবে, সেই হাইটটা হচ্ছে তোমার কমবে। এটা আর ইনক্লাইন ক্যাপিলারি যদি হয়, তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসের সঙ্গে যদি আলফা অ্যাঙ্গেল করে, তাহলে কতখানি লেন্থ যাবে, এলটা হয় ইকুয়াল কস থিটা, অর্থাৎ টু গামা কস থিটা পাই রো জি আর কস আলফা। আর যেটা আমি বললাম যে 5 সেন্টিমিটার হয়তো উঠতে পারতো, 3 সেন্টিমিটারের মাথায় যদি ক্যাপিলারিটা ভেঙে দেওয়া হয়, তখন দেখবে ওখানটা জাস্ট একটুখানি কন্ট্যাক্ট মানে ওয়াটার সারফেস থেকে একটা কনকেভ আপওয়ার্ড ছিল, সেটা কনভেক্স হয়ে গেলে এমন করে যাতে করে এইচ ওয়ান বাই কস থিটা ওয়ান ইকুয়াল টু এইচ টু বাই কস থিটা টু হয়। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে নিই, সেটা হচ্ছে ইউটিউবের প্রবলেম। সেটা হচ্ছে গিয়ে যদি একটা ইউটিউব হয়, হ্যাঁ বলো। হুম, যদি তুমি ফুটো করে দাও, সেই ফুটো দিয়ে হচ্ছে জল বেরোবে। মানে হ্যাঁ, মানে ব্যাপারটা কিরকম, হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি ফিজিক্যালি ব্যাপারটা ভাবো, তাহলে হচ্ছে জলটা কেন উপরে উঠছিল, অ্যাডহেসিভ ফোর্সের জন্য, তাই তো? কাঁচ এবং জলের মধ্যে যে অ্যাডহেসিভ ফোর্স, এই অ্যাডহেসিভ ফোর্সের জন্য উপরে উঠছিল। ঠিক আছে, এবারে তুমি যদি একটা ছোট্ট ফুটো করো, তা সেইটুকু পার্ট বাদ দিয়ে বাকি জায়গাটায় তো তোমার লিকুইডের সঙ্গে ওয়াটারের, লিকুইডের সাথে কাঁচের তৈরি ক্যাপিলারি কন্ট্যাক্টটা আছে, অর্থাৎ অ্যাডহেসিভ ফোর্সটা স্টিল এক্সিস্টিং। তার জন্য ক্যাপিলারি রাইজ তোমার ওঠার চেষ্টা করবে। হ্যাঁ, মানে বেসিক্যালি কি, সে কন্টিনিউয়াসলি এই যে এইখান থেকে এইখানে ওঠার চেষ্টা করছে, এই পর্যন্ত ওঠার চেষ্টা করছে, এখানে পুরোটা পেয়ে যাচ্ছে, এখান থেকে জল বেরোতে থাকবে। হুম, আচ্ছা, বুঝতে পেরেছো? হুম, মানে ফিজিক্যালি ব্যাপারটাকে ভাবলে এত এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ঝামেলায় না গিয়ে তুমি ফিজিক্যালি ব্যাপারটা ভাবো, কেন ক্যাপিলারাইজ হচ্ছিল না, কাঁচ এবং জলের মধ্যে অ্যাডহেসিভ ফোর্সটার জন্য রাইজটা হচ্ছিল। এবারে যখন হবে তুমি কাঁচটা ভেঙে দিলে, মানে কাঁচ আর জলের মধ্যে অ্যাডহেসিভ ফোর্সই আর তো কাজ করছে না, তাহলে আর উপরে যাওয়ার প্রশ্নই নেই। হ্যাঁ, তখন এই জায়গায় গিয়ে সে আটকে যাচ্ছিল। আর যদি তোমার এখানে একটা ফুটো করে দেওয়া হয়, তখন তো ওইটুকু পোর্শন বাদ দিয়ে বাকি জায়গাটাতে অ্যাডহেসিভ ফোর্সটা আছে, অ্যাডহেসিভ ফোর্স করতেছে উপরে ওঠার চেষ্টা করছে, তখন জাস্ট যেটা সেই মানে এখান দিয়ে তোমার একটা ওভারফ্লো হবে না, কিন্তু আগে যদি ফুটো থাকে সেই ফুটো দিয়ে লিকুইডটা জাস্ট পাস করে বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা,
আর এবারে যেটা হচ্ছিল যে যদি এরকম সিচুয়েশন হয়, একটা ইউ টিউব নিয়েছো, দুটো আর্মের রেডিয়াস হচ্ছে আলাদা, ছোট আর্মের রেডিয়াস যদি R1 হয়, বড় আর্মের রেডিয়াস যদি R2 হয়, তাহলে তুমি দেখবে যে একটা ইউটিউবে এই যেটা বড় আর্ম সেখানে হাইটটা কম থাকবে, যেটা ছোট আর্ম তার হাইটটা বেশি থাকবে। এবং এই ছোট আর্ম এবং বড় আর্ম তাদের হাইটের ডিফারেন্স যদি এইচ হয়, এইচটা হয়ে যাবে 2 cos θ বাই জি রো জি ইন্টু 1/r1 মাইনাস 1/r। একটা সিম্পল ডেরিভেশনটা হচ্ছে এই, যদি রেডিয়াসটা R1 হয় তাহলে ক্যাপিলারি রাইজ কতটা হচ্ছে দেখো, যদি রেডিয়াসটা R2 হয় তাহলে ক্যাপিলারি রাইজ কতটা হচ্ছে দেখো, তাদের ডিফারেন্স নিয়ে নাও, নিয়ে নিলে যেটা দাঁড়াচ্ছে 2 গামা cos θ বাই রো জি ইন্টু 1/r1 মাইনাস 1/r। আর যদি থিটাটা টেন্স টু 0 হয়, cos θ টেন্স টু 1 হয়ে যায়, তখন সেটা 2 গামা বাই রো জি 2 গামা বাই রো জি 1/r1 মাইনাস 1/r। আচ্ছা, এবারে একটা এই যে ক্যাপিলারি রাইজ ক্যাপিলারি ডিপ্রেশন হলো, একটা ইউটিউবের প্রবলেম হলো, সেখান থেকে দু একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখো কেমন করে করতে হচ্ছে। বলছে ক্যাপিলারি টিউব অফ ইন্টারনাল ডায়ামিটার 0.2 millimeter is dipped into water when water rises 15 centimeter. Calculate the surface tension of water. Assume that the contact angle be 0 আর ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তোমার বলে দেওয়া আছে। তাহলে প্রবলেমটা ভালো করে পড়ো, একদম ফ্ল্যাট প্রবলেম। দেখো আমি এই ফর্মুলাটাকে মাথায় রেখেছিলাম, এইচ ইকুয়াল টু 2 গামা cos θ বাই রো জি আর, এই ফর্মুলাটাকে মুখস্থ রাখতে বলেছিলাম। আর এবারে বলে দিয়েছে যে অ্যাজিউম যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল টু বি 0, তাহলে থিটা যদি 0 হয় তাহলে cos θ টেস্ট 1 হয়ে গেল, তা 2 গামা cos θ বাই রো জি আরটা হয়ে গেল 2 গামা বাই রো জি আর। এবার এখানে তোমার হাইটটাকে বের করতে বলেনি, তার বদলে সারফেস টেনশনটাকে বের করতে বলেছে। তো সারফেস টেনশনটা এখান থেকে কত হয়ে যাচ্ছে, হাফ রো জি আর ইন্টু এইচ, তাহলে হাফ হলো ডেনসিটি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, যেটা হচ্ছে 980 সেন্টিমিটার সেকেন্ড উপর -2, সব সিজিএসে বসাচ্ছি। আরটা হচ্ছে 0.01 সেন্টিমিটার, এখানে ডায়ামিটার বলে দিচ্ছে 0.1 মিলিমিটার, তাহলে রেডিয়াস কত হবে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার মানে 0.01 সেন্টিমিটার এটা। আর হাইট হচ্ছে 15 সেন্টিমিটার, সেখান থেকে গামাটা বেরোচ্ছে 73.59 সেন্টিমিটার -1। তো সারফেস টেনশনটা দেখে এই ফর্মুলা ব্যবহার করে তুমি পেয়ে গেলে। তাকে ইউনিট গুলো কেটে কেটে যাবে, কেটে গিয়ে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 পড়ে থাকছে, হ্যাঁ, সেটা হচ্ছে 9 সেন্টিমিটার -1। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, না সমোচ্চশীলতা ধর্ম সবসময় হচ্ছে যখন তোমার এই মানে বাল্ক হবে, কোনো ক্যাপিলারি ট্যাপিলারি থাকবে না, তখনই শুধুমাত্র সমোচ্চশীলতা ধর্মটা স্যাটিসফাইড হবে। হ্যাঁ একদমই, এই যে ইউটিউবের যে প্রবলেমটাকে বলেছি আর কি, সেখানে তোমার অ্যাপারেন্টলি মনে হবে যে সমোচ্চশীলতা ধর্মটা এখানে স্যাটিসফাইড হচ্ছে না। মানে এটা সবসময় হবে, একদিকে ক্যাপিলারি বেশি একদিকে ক্যাপিলারি কম থাকবে, সেটা মানে এখানেই শুধু কেন, সেটা এমনি যখন এর আগে ক্যাপিলারি রাইজের কথা বললাম সেখানেও তো একই রকমের সিচুয়েশন। তাহলে যেখানে পুরো ওয়াটার সারফেসটা যে হাইটে আছে ক্যাপিলারি রাইজ হয়ে হাইটটা তোমার ওই ভেতর দিক দিয়ে বেড়ে গেল, মানে বেসিক্যালি অন্য কোনো সাবস্টেন্স যদি তোমার থাকে, তার যদি একটা ইন্টারফিয়ারেন্স থাকে, তাহলে কিন্তু সে সবসময় ইকুয়াল হাইটে থাকবে, তার কোনো বাধ্যবাধকতা থাকছে না। যেমন এই পার্টিকুলার ইউটিউবের ক্ষেত্রে দেখেছি একটা ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি ডিপ্রেশন যখন হয় তখন একই রকম সিচুয়েশন দেখেছি। ঠিক আছে, হলো? আচ্ছা, নেক্সট হচ্ছে তুমি কি করে তুমি করবে সারফেস টেনশন ডিটারমাইন করবে। আচ্ছা দেখো, ক্যাপিলারি রাইজ মেথডে সারফেস টেনশন কি করে ডিটারমাইন করা যায় সেটা তো আমি অলরেডি বললাম আর কি। এই যে গামা ইকুয়াল টু রো জি আর এইচ বাই 2 cos θ বা হাফ রো জি রো জি আর এইচ, এই ফর্মুলা ব্যবহার করে সারফেস টেনশন, এই আগের যে এই দেখো এই যে ফর্মুলাটাকে ব্যবহার করে করলাম, হ্যাঁ এখানে তো অলরেডি ক্যাপিলারি রাইজ বা ক্যাপিলারি ডিপ্রেশন মেথডে তুমি সারফেস টেনশনটাকে বের করতে পারো। আচ্ছা, আর একটা যেটা করা হয় সেটা হচ্ছে ড্রপ কাউন্ট মেথড। তা ড্রপ কাউন্ট মেথডে কি করা হচ্ছে দেখো, যে রিলেটিভ সারফেস টেনশন বের করা হয়। রিলেটিভ সারফেস টেনশন হচ্ছে যে যে যদি তোমার জল তার সারফেস টেনশনটা আর মানে গামা ওয়াটার হয়, আর আননোন যে লিকুইডে তার সারফেস টেনশন যদি গামা লিকুইড হয়, রিলেটিভ সারফেস টেনশন গামা লিকুইড বাই গামা ওয়াটার, সেটা হচ্ছে ডেনসিটি অফ লিকুইড বা ডেনসিটি অফ ওয়াটার ইন্টু নাম্বার অফ ড্রপস অফ H2 বাই নাম্বার অফ ড্রপস অফ লিকুইড। মানে একটা স্টালাগমোমিটার দিয়ে যখন সারফেস টেনশন ডিটারমাইন করে কি করা হয়, স্টালাগমোমিটার নিয়ে তোমার প্রথমে জল দিয়ে
তোমার একটা গিভেন ভলিউম পড়তে কতগুলো ড্রপ পড়লো তোমাকে দেখে নিতে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে নাম্বার অফ ড্রপস আর কি। আর আননোন লিকুইডটা দিয়ে কতগুলো ড্রপস করছে তোমার দেখে নিতে হয়। তাহলে এই গিভেন ভলিউমে যদি জল দিয়ে নাম্বার অফ ড্রপস NH2 হয় আর আননোন লিকুইড দিয়ে যদি ড্রপস হচ্ছে NH লিকুইড হয়, তখন রিলেটিভ সারফেস টেনশন হয়ে যাবে স্পেসিফিক গ্র্যাভিটি এর, যেখানে ডেন্সিটি অফ লিকুইড বা ডেন্সিটি অফ ওয়াটার নাম্বার অফ ইন্টু নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার ডিভাইড বাই নাম্বার অফ ড্রপস অফ লিকুইড। এই ফর্মুলা ব্যবহার করে রিলেটিভ সারফেস টেনশনটাকে বের করতে পারে। ঠিক আছে, তো এইটার তোমার প্র্যাকটিক্যালও করতে হয়, যে ডিটারমিনেশন অফ রিলেটিভ সারফেস টেনশন। তাহলে এইটা খেয়াল রাখবে। আচ্ছা, এবার স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হয়। স্পেসিফিক গ্র্যাভিটি বোতল দিয়ে তার ফাঁকা ওজন করতে হয়, জল ভর্তি করে ওজন করতে হয়, লিকুইড ভর্তি করে ওজন করতে হয়। স্পেসিফিক গ্র্যাভিটি হয়ে যাবে হচ্ছে লিকুইড ভর্তি করে ওজন মাইনাস ফাঁকা ওজন ডিভাইডেড বাই জল ভর্তি করে ওজন মাইনাস ফাঁকা ওজন। আচ্ছা, এবারে এইগুলোকে কাজে লাগিয়ে তুমি কেমন করে নিউমেরিক্যাল প্রবলেম করবে দেখো। বলতে ইন দ্য ডিটারমিনেশন অফ সারফেস টেনশন অফ লিকুইড A by drop count method, equal volume of A and water give 60 and 20 drops respectively. Calculate the surface tension of A. যেখানে তোমার ডেনসিটি অফ এ বলে দেওয়া আছে, জলের ডেনসিটি বলে দেওয়া আছে, আর তোমার জলের সারফেস টেনশন তোমার বলে দেওয়া আছে। দেখো রিলেটিভ সারফেস টেনশনটা কি আমি বের করলাম না, সারফেস টেনশন অফ দ্য আননোন লিকুইড বা সারফেস টেনশন অফ ওয়াটার। হ্যাঁ, সেইটা বেসিক্যালি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য লিকুইড নাম্বার অফ ড্রপস অফ ওয়াটার বাই নাম্বার অফ ড্রপস অফ দ্য আননোন লিকুইড এ। এবারে বের করতে হবে তোমার এখান থেকে একদম সারফেস টেনশন অফ এ বের করতে হবে। তাহলে এইটার সঙ্গে তোমার গুণ হয়ে যাচ্ছে এই সারফেস টেনশন অফ ওয়াটারটা তোমার গুণ করে দিতে হচ্ছে। এবারে প্রত্যেকটা টার্ম আছে দেখো, মানে স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি, আর ডেনসিটি ডিভাইডেড বাই জলের ডেনসিটি। তাহলে ডেনসিটি অফ দ্য আননোন লিকুইড হচ্ছে মানে লিকুইড মানে এ যেটা, সেটা অলরেডি বলে দেওয়া আছে 0.9896 গ্রাম সেন্টিমিটার পার মাইনাস 3। জলের ডেনসিটি 0.964 গ্রাম সেন্টিমিটার পার মাইনাস 3। আচ্ছা, জল দিয়ে নাম্বার অফ ড্রপস যদি 20 হয়, তাহলে লিকুইডটা দিয়ে হচ্ছে 60 হয়েছে বলে, তাহলে 20/60 হয়ে গেল। আর তার সঙ্গে এখানে গুণ হয়ে গেছে কি সারফেস টেনশন অফ ওয়াটার, যেটা 72.75 ইন্টু 10⁻³ নিউটন মিটার ইনভার্স, সেটা এখানে আমি বসিয়ে দিলাম, পরে সিম্পলিফাই করলাম, পরে উত্তরটা বেরোচ্ছে হচ্ছে 22.54 ইন্টু 10⁻³ নিউটন মিটার/-1। এটা হচ্ছে তোমার সারফেস টেনশন অফ এটা বেরিয়ে গেল। তাহলে দেখো এই নিউমেরিক্যাল প্রবলেমটা কেমন করে করেছি, কোনো কিছু অসুবিধা থাকলে বলো, পরিষ্কার বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা মেমোরাইজ করতে পারবে এবং সেখান থেকে কেমন করে নিউমেরিক্যাল প্রবলেমগুলো হচ্ছে বুঝতে পারলে এখানে। ঠিক আছে, এটা আচ্ছা, এর পরের প্রবলেম এটা খুব ইম্পর্টেন্ট, যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন। দেখো মোদ্দা কথা হচ্ছে যে টেম্পারেচার বাড়ালে সারফেস টেনশন কমে যায়। ঠিক আছে, তাহলে একটু বোঝার চেষ্টা করি যে টেম্পারেচার বাড়ালে কেন সারফেস টেনশন কমে যায়। তোমাদের যে আগের দিনে সারফেস টেনশনের যে মলিকুলার ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম সেটা খেয়াল করে দেখো। সেটা হচ্ছে যে সারফেস টেনশন কেন অ্যারাইজ করছে না, যে এই সারফেসের যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলোকে লিকুইড স্টেটের মলিকুল বা বাল্কের মলিকুলগুলো বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে, ভেপার ফেজে মলিকুলের সংখ্যা কম বলে উপরের দিকে কম ফোর্স দিয়ে সে অ্যাট্রাক্ট করছে, সেখানে নেট ডাউনওয়ার্ড ফোর্স থাকছে, সেখান থেকে সারফেস টেনশনটা অ্যারাইজ করছে। এবার টেম্পারেচার বাড়ালে মোর অ্যান্ড মোর লিকুইড যদি ভেপার ফেজে চলে যাওয়ার টেন্ডেন্সি বেশি হয়ে যাচ্ছে, তা সারফেসের মলিকুলটা সেইটা এখন এই ভেপার ফেজের মলিকুলগুলো তাকে অ্যাট্রাক্ট করছে, সেখানে অ্যাজ এ হোল কি হবে, মানে অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট যেটা দাঁড়াচ্ছে যে সারফেস টেনশনটা তোমার বেসিক্যালি কমে, নেট ডাউনওয়ার্ড ফোর্সটা কমে যাচ্ছে, অর্থাৎ সারফেস টেনশন তোমার কমে যাচ্ছে। আর এবার কেমন করে কমছে, কেমন করে কমছে সেটা বিজ্ঞানী ইটোভাস প্রথমে একটা ইকুয়েশন দিলেন, সেটা বলা হচ্ছে মোলার সারফেস টেনশন, যেটা গামা ইন্টু এম v⁻²/3, যেখানে এমটা হচ্ছে মোলার মাস আর ভিটা হচ্ছে স্পেসিফিক ভলিউম, অর্থাৎ ইউনিট মাসের জন্য যে ভলিউম, তাহলে গামা এম v⁻3/3 তাকে আবার মোলার সারফেস টেনশন বলা হয়। সেইটা তোমার টেম্পারেচার বাড়ার সাথে সাথে সেটা লিনিয়ারলি ডিক্রিজ করে, এবং যখন টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচারের সঙ্গে সমান হয়ে যায় তখন ভেপার, তখন হচ্ছে মোলার সারফেস
টেনশনটা ভ্যানিশ করে যায়। তাহলে দেখো মোলার সারফেস টেনশন যেটাতে গামা ইন্টু এম ভি টু দি পাওয়ার 2/3, যেখানে এমটা হচ্ছে মোলার মাস আর ভিটা হচ্ছে স্পেসিফিক ভলিউম, মানে ভলিউম অফ মানে এই যে ভিটা হচ্ছে স্পেসিফিক ভলিউম, এমটা হচ্ছে মোলার মাস এটা। আচ্ছা, এবং যেটা দেখতে পাওয়া যায় টেম্পারেচার বাড়ালে এই মোলার সারফেস টেনশন লিনিয়ারলি কমে, এবং র্যামসেক এটা বললেন যে ক্রিটিক্যাল টেম্পারেচারে গিয়ে মোলার সারফেস টেনশনটা ভ্যানিশ করে যায়। আর এক্ষেত্রে যে স্লোপটা সেটা নেগেটিভ স্লোপ, যেটা হচ্ছে 2.1 হয়। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এর পরবর্তীকালে বিজ্ঞানী র্যামসে এবং সিল যেটা দেখলেন যে মোলার সারফেস টেনশনটা ক্রিটিক্যাল টেম্পারেচারে পৌঁছানো 6 ডিগ্রি সেন্টিগ্রেড আগেই কিন্তু অ্যাকচুয়ালি ভ্যানিশ করে যায়। 6 ডিগ্রি সেন্টিগ্রেডের আগেই যদি অ্যাকচুয়ালি ভ্যানিশ করে যায়, তাহলে ওই ইকুয়েশনটা মডিফাইড হয়ে গেল। সেটা কি হলো, মোলার সারফেস টেনশনটা কে ইন্টু টিসি মাইনাস টি মাইনাস 6 হয়ে যাচ্ছে এইটা। তাহলে এই যে ইকুয়েশনটা একে বলে ইটোভস র্যামস এবং সিল্ড ইকুয়েশন। তাহলে এই ইটোভস র্যামস এবং সিল্ড ইকুয়েশন হচ্ছে গামা এম ভি টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কে ইন্টু টিসি মাইনাস টি মাইনাস 6। এবং পরিষ্কার দেখো টি যখন টিসি মাইনাস 6 হচ্ছে তখন এই জিনিসটা ভ্যানিশ করে যাচ্ছে। তাহলে আগে বলা হচ্ছে টিসিতে কি সারফেস টেনশন ভ্যানিশ করবে, কিন্তু অ্যাকচুয়ালি জানা যাচ্ছে তাদেরকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড নিচে, অর্থাৎ এই জায়গায় গিয়ে তোমার মোলার সারফেস টেনশনটা তোমার ভ্যানিশ করছে। তাহলে মোলার সারফেস টেনশন তার টেম্পারেচার ডিপেন্ডেন্স আমি দেখলাম। আচ্ছা, এবারে একটা স্পেশাল কেস, যদি কোনো অ্যাসোসিয়েশন হয়, তো ডাইমার তৈরি হয়ে যাচ্ছে বা ট্রাইমার তৈরি হয়ে যাচ্ছে, তখন এফেক্টিভ মোলার মাসটা কি হবে, ডাইমার তৈরি হতে 2m হয়ে যায়, টাইমার তৈরি হতে 3m হয়ে যাবে ইত্যাদি। তাহলে যদি অ্যাসোসিয়েশন হয়, এক্সটাতে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন হয়, তাহলে এই মোলার সারফেস এনার্জিটা হয়ে যাচ্ছে গামা, বা মোলার সারফেস টেনশনটা হয়ে যাচ্ছে গামা এক্স এম টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু কে টিসি মাইনাস টি মাইনাস 6 হয়ে যাচ্ছে এই। এক্সটা কি, এক্সটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তাহলে দেখো এই যে ভিসকোসিটি টেম্পারেচার ডিপেন্ডেন্স আমি বললাম যে টেম্পারেচার বাড়ালে সারফেস টেনশন কমবে। ইটোভস যেটা বলেছিলেন যে লিনিয়ারলি কমছে, এবং টি ইকুয়াল টু যখন ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি তখন সারফেস টেনশন ভ্যানিশ করে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল যে তার থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আগেতেই বেসিক্যালি এটা ভ্যানিশ করে। আচ্ছা, এবার এর উপরে বেশ করে নিউমেরিক্যাল প্রবলেম। ঠিক আছে, বলছে দ্য সারফেস টেনশন অফ ইথাইল অ্যাসিটেট, তার ক্রিটিক্যাল টেম্পারেচার বলে দিয়েছে ইজ 25 ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -1 অ্যাট 273 কেলভিন, এস্টিমেট ইজ ভ্যালু অ্যাট 623 কেলভিন। তোমার 273 কেলভিনে বলে দেওয়া আছে 673 কেলভিনে কি হবে। এই দেখো, এই যে মোলার সারফেস মানে ইটোভস র্যামস এবং সিল ইকুয়েশন অনুযায়ী মোলার সারফেস টেনশন যেটা, সেটা হচ্ছে কে ইন্টু টিসি মাইনাস টি মাইনাস 6। এবার কেটাকে যদি ভাগ করে দাও, এম ভি টু দি পাওয়ার 2/3 বাই কে ইকুয়াল টু টিসি মাইনাস টি মাইনাস 6 বাই গামা, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এটা। এবারে তুমি জাস্ট দেখো, যখন টেম্পারেচার T1 সারফেস গামা 1, যখন টেম্পারেচার T2 সারফেস গামা 2, এটা তুমি বসালে, বসিয়ে এখান থেকে গামা 2টা হয়ে যাচ্ছে কত, তোমার টিসি মাইনাস T2 মাইনাস 6 ডিভাইডেড বাই টিসি মাইনাস T1 মাইনাস 6 ইন্টু গামা 1। তো এবারে সব ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্রিটিক্যাল টেম্পারেচার 523 কেলভিন, T2টা হচ্ছে 623 কেলভিন, T1টা হচ্ছে 273 কেলভিন, টিসিটা হচ্ছে 523 কেলভিন, ইত্যাদি ইত্যাদি। বসালে, আর গামা 1 যেটা সেটা 25 বলে দেওয়া আছে, বসালে, বসে তোমার উত্তর বেরিয়ে গেল 326.729 সেন্টিমিটার -1। জাস্ট ইটোভস র্যামস এবং সিল ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করে দেখালাম। ঠিক আছে, তাহলে দেখো এইটা বুঝতে পারলে যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন, সেখানে ইটোভস র্যামস এর সিল ইকুয়েশন, এবং সেখান থেকে তুমি কি করে নিউমেরিক্যাল প্রবলেম করলে। ঠিক আছে, হচ্ছে তো। আচ্ছা, এবার সারফেস টেনশনের এবার সারফেস টেনশনের লাস্ট টপিকটা আমাদের একটুখানি বুঝে নিতে হবে। আচ্ছা, এটা এমনি অ্যাবজর্পশনের মধ্যেও দেওয়া থাকতে পারতো, কিন্তু এখানে দেখলাম যে এটা সারফেস টেনশনের মধ্যে দিয়ে দেওয়া আছে, মানে লিকুইড স্টেটের মধ্যে তোমার দিয়ে দেওয়া আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স অফ সারফেস টেনশন, মানে একটা পিওর লিকুইড আছে, সেখানে যদি তুমি কোনো একটা ইম্পিউরিটি অ্যাড করো, সেটা হতে পারে তোমার বিভিন্ন রকমের ইম্পিউরিটি, আমি 3টে টাইপের ইম্পিউরিটি হয় সেটা আমি পরে দেখাচ্ছি। যদি অ্যাড করো, তাহলে তুমি মানে এই কনসেন্ট্রেশন চেঞ্জের সাথে সাথে
তোমার সারফেস টেনশনটা কেমন করে ভ্যারি করবে, যে ইকুয়েশন সেটা কন্ট্রোল হয় তাকে বলা হয় গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম। তাহলে গিভস অ্যাডজর্পশন আইসোথার্মটা এরকম দেখতে, মানে এখানে এইটা দেখো তাহলে বুঝতে পারে ডি গামা বাই ডি সি টু ইকুয়াল টু মাইনাস আর.টি বাই সি টু ইন্টু গামা টু। তাহলে দেখো এখানে সি টুটা হচ্ছে সলিউটের কনসেন্ট্রেশন, তাহলে রেট অফ চেঞ্জ অফ সারফেস টেনশন উইথ রেসপেক্ট টু দ্য কনসেন্ট্রেশন অফ সলিউট ডি গামা বাই ডি সি টু, এটা হয়ে যাচ্ছে মাইনাস আর.টি বাই সি টু। এটা তুমি জানো, শুধু এখানে গামা টুটাকে বুঝতে হবে। আচ্ছা, গামা টুটাকে বলা হয় সারফেস এক্সেস কনসেন্ট্রেশন অফ সলিউট উইথ রেসপেক্ট টু দ্য সলভেন্ট। সারফেস এক্সেস কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট উইথ রেসপেক্ট টু দ্য সলভেন্ট, সেটাকে তুমি লিখতে পারো সারফেস এক্সেস অ্যামাউন্ট ডিভাইডেড বাই সারফেস এরিয়া। সারফেস এক্সেস অ্যামাউন্ট ডিভাইডেড বাই সারফেস এরিয়া। আচ্ছা, ব্যাপারটা কি, তুমি দেখতে পাবে যে যে ধরো কোন একটা জল আছে, জলেতে তুমি ধরো কোন একটা ইম্পিউরিটি অ্যাড করে, কিন্তু সে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করেছে। সোডিয়াম ক্লোরাইড তার জলের প্রতি এত তীব্র আসক্তি থাকা যাচ্ছে, সে বাল্কে বেশি করে খেতে চাইবে, সারফেসে বেশি থাকতে চাইবে না। তাহলে যে বাল্কে বেশি খেতে চাইলেও সারফেসে বেশি থাকতে চাইলো না, তার মানে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা তোমার নেগেটিভ। মানে বাল্কের তুলনায় সারফেসে বেশি থাকলে সারফেস এক্সেস, কিন্তু বাল্কের থেকে সারফেসে তোমার কম আছে আর কি। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো যে তোমার জলেতে যখন সোডিয়াম ক্লোরাইড টাইপের কাউকে তুমি মেশাচ্ছ, সোডিয়াম ক্লোরাইড সারফেসে থাকতে চায় না, সে বেসিক্যালি বাল্কে চলে গেছে, তখন তো সারফেসে এক্সেস তো নয় বরং কম আছে, তখন সারফেস এক্সেস কনসেন্ট্রেশন নেগেটিভ বলবো। আবার ধরো কোনো একটা সারফ্যাক্ট্যান্ট মলিকুল, সারফ্যাক্ট্যান্ট মলিকুল কি আমি পরে বলছি, বা ডিটারজেন্ট এরকম যদি কাউকে দাও, তা সারফেসে থাকার সম্ভাবনা বেশি, কারণ সারফেসে থাকার টেন্ডেন্সি যদি বেশি হচ্ছে, তাহলে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা পজিটিভ হবে। তাহলে জাস্ট এইটুকু বুঝলেই হবে যে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা কখন নেগেটিভ কখন পজিটিভ। তার উপরে নির্ভর করে দেখো ঠিক হবে ডি গামা বাই ডিসি টু সাইনটা। যদি গামা টুটা পজিটিভ হয় তাহলে ডি গামা বা ডিসি টু নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন কনসেন্ট্রেশন বেড়ে সারফেস টেনশন কমবে। যদি গামা টুটা নেগেটিভ হয়ে যায় তাহলে এই নেগেটিভ মিলে ওভারঅল জিনিসটা পজিটিভ হয়ে যাচ্ছে, তখন কনসেন্ট্রেশন বাড়লে হচ্ছে সারফেস টেনশনটা বাড়বে এইটা। আর যদি গামা টুটা সামাও জিরো হয়ে যায় তাহলে হচ্ছে তোমার ওই সারফেস টেনশনটা কনসেন্ট্রেশনের সঙ্গে তার কোনো ভেরিয়েশন থাকবে না। তাহলে এই যে ফর্মুলাটাকে ব্যবহার করলো গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম, যেখানে প্রত্যেকটা টার্মের মানে পরিষ্কার। এবার আমি তিনটে সিচুয়েশনের কথা বলছি। প্রথম হচ্ছে কেস 1, যেখানে টাইপ 1 সলিউট ব্যবহার করা হচ্ছে, যেটা বেসিক্যালি ইনঅর্গানিক সল্টস লাইক সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এক্সেট্রা। এবারে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এরা কি চায়, এরা জলের প্রতি তীব্র আসক্তি থাকার জন্য যে সারফেসে থাকতে চায় না, বাল্কে চলে যেতে চায়। বাল্কে যদি চলে যেতে চায়, সারফেসে যদি কম থাকে তাহলে তার সারফেস এক্সেস কনসেন্ট্রেশন নেগেটিভ হচ্ছে। এবার সেই সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা তোমার নেগেটিভ এটা। তাহলে এই ফর্মুলাতে দেখো এই গামা টুটা যদি নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেল, তার মানে কি কনসেন্ট্রেশন বাড়লে সারফেস টেনশন বাড়ে। দেখো এই যে টাইপ 1 যেটা, সেইটা হচ্ছে এই সিচুয়েশন যেখানে কনসেন্ট্রেশন বাড়ালে সারফেস টেনশনটা তোমার বাড়ে। আচ্ছা, এবারে সেকেন্ড টাইপ যেটা, সেখানে বেসিক্যালি স্মল অর মিডিয়াম লেন্থ অর্গানিক মলিকুলস নিচ্ছে হ্যাভিং এ পোলার হেড। যেমন দেখো ছোট ছোট কার্বক্সিলিক অ্যাসিড, ছোট ছোট অ্যালকোহল বা ফেনল, ছোট ছোট হচ্ছে তো সালফোনিক অ্যাসিড ইত্যাদি যদি ব্যবহার করো, তাহলে এর একটা পোলার হেড আছে যেটা জলের মতো পোলার সলভেন্টে থাকতে চায়, আবার তার সঙ্গে একটা হাইড্রোফোবিক পার্ট আছে যে জলে থাকতে চায় না। তাহলে দেখো এই যে পোলার হেডটা জলের মতো পোলার সলভেন্টে থাকতে চায়, আর হাইড্রোকার্বন পার্টটা জলে থাকতে চায় না। তাহলে সিচুয়েশনটা কি হবে, এরা সারফেসে ভাসবে, পোলার হেডগুলো জাস্ট যে পোলার সলভেন্ট যেটা তার দিকে ওরিয়েন্টেড থাকবে, আর তার এই সারফেস থেকে বাইরে থাকবে হচ্ছে তার হাইড্রোকার্বন এই পার্টটা। তার মানে মোদ্দা কথা যেটা হলো যে এরা সারফেসে থাকতে চায়। সারফেসে থাকতে চাইলে হলে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা পজিটিভ হচ্ছে, আর সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা পজিটিভ হলে গিভস অ্যাডজর্পশন আইসোথার্ম অনুযায়ী হচ্ছে তোমার এই যে ডি গামা বাই ডিসি টু এই পুরো পার্টটা হচ্ছে তখন তোমার নেগেটিভ হয়ে গেল। গামা টুটা পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে গেল, তখন কনসেন্ট্রেশন বাড়ালে সারফেস টেনশন কমবে। দেখো এই যে টাইপ 2 যেটা, এক্ষেত্রে সেই সিচুয়েশনটা হয়েছে, কনসেন্ট্রেশন বাড়ালে সারফেস টেনশন তোমার কমছে। আর এবারে এই যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এদের মতো ইনঅর্গানিক সল্ট ব্যবহার করে যে সারফেস টেনশন বাড়ে, বা নর্মাল কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালকোহল বা ফেনল বা সালফোনিক অ্যাসিড অ্যাড করলে যে সারফেস টেনশনটা কমে, এটা হচ্ছে অত বেশি না, অল্প বাড়ে বা অল্প কমে। এবারে কিছু টাইপের মলিকুলস আছে, সেটা হচ্ছে সল্টস অফ কার্বক্সিলিক অ্যাসিড বা সালফোনিক অ্যাসিড
অর্থাৎ সোপস অ্যান্ড ডিটারজেন্ট, তাদের ক্ষেত্রে যেটা হয় যে এদের ক্ষেত্রে হচ্ছে যে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা অনেকটা পজিটিভ। সারফেস কনসেন্ট্রেশনটা যদি সারফেস এক্সেস কনসেন্ট্রেশন যদি অনেকটা পজিটিভ হয়ে যায়, তার ডি গামা বাই ডি সি টুটা হচ্ছে অনেকটা নেগেটিভ। হ্যাঁ, তার মানে এটা দাঁড়াচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়লে সারফেস টেনশনটা বেশ এনার্মাসলি হুড়ুর করে কমতে থাকে। এটা টাইপ থ্রিতে, যে টাইপ থ্রিতে বেসিক্যালি বললাম না সোপস বা ডিটারজেন্ট ব্যবহার করছো, যাদের সারফেস এক্সেস কনসেন্ট্রেশন হাইলি পজিটিভ, তারা সারফেসেই বেশি থাকতে চায়। সারফেস এক্সেস কনসেন্ট্রেশন যদি পজিটিভ হয় তাহলে গিভস অ্যাডজাস্টমেন্ট আইসোথার্ম বলতে ডি গামা বাই ডিসি টু নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়ালে সারফেস টেনশন কমবে এবং র্যাপিডলি কমবে। আচ্ছা, এবারে এই ধরনের পিসেসগুলো সোর্স বা ডিটারজেন্টস এরা যারা বেসিক্যালি হচ্ছে যে সারফেস টেনশনটা হিউজ কমিয়ে দিচ্ছে বলে অনেক সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা হয় ইন দ্য সেন্স যে সারফেস টেনশনের জন্য ধরো এই যে বিভিন্ন রকমের জিনিস জিনিস হচ্ছে স্কিনে বা জামা কাপড়ে আটকে থাকে। এবার সারফেস টেনশনটা যদি প্রচন্ড কমে গেছে তাহলে সেটা আর আটকে থাকতে পারবে, তাহলে ওয়াশিংটা খুব ভালো হবে। হ্যাঁ, তাহলে সেই জন্য এদেরকে বলা হচ্ছে সারফেস অ্যাক্টিভ এজেন্টস অর সারফ্যাক্ট। তাহলে দেখো, তাহলে এই যে যখন কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্স বলছি তখন তুমি প্রথমে গিভস অ্যাডজস্টন আইসোথার্মটা তুমি মাথায় রাখবে, ডি গামা বাই ডি সি টু ইকুয়াল টু মাইনাস আর টি বাই সি টু ইন্টু গামা টু, এটা প্রথম। সেখানে সারফেস এক্সেস কনসেন্ট্রেশনের মানেটা কি তুমি বুঝলে? তিন টাইপের সলিড তুমি অ্যাড করছো, ইনঅর্গানিক সল্টস লাইক সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি, সেক্ষেত্রে সারফেস টেনশনটা বাড়ছে কিন্তু স্লোলি বাড়ছে। তুমি জাস্ট মিডিয়াম চেঞ্জ বা স্মল কার্বক্সিলিক অ্যাসিড বা তোমার সালফোনিক অ্যাসিড বা অ্যালকোহল বা ফেনল তার যদি তুমি সেগুলোকে যদি তুমি ব্যবহার করো তাহলে তার সারফেস এক্সেস কনসেন্ট্রেশনটা স্লাইটলি পজিটিভ, অর্থাৎ ডি গামা বাই ডি সি টু অর্থাৎ সারফেস টেনশনটা ডিক্রিজ করছে এবং উইথ ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন, এবং সেটা হচ্ছে খুব কম। আর যদি তোমার সারফ্যাক্ট্যান্ট মলিকুল ব্যবহার করো বা সারফেস অ্যাক্টিভ এজেন্ট ব্যবহার করো যেমন কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি, তাদের ক্ষেত্রে হচ্ছে সারফেস এক্সেস কনসেন্ট্রেশন অনেকটা পজিটিভ, ডি গামা বাই ডি সি টু অনেকটা নেগেটিভ, তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়ালে সারফেস টেনশনটা খুব কুইকলি কমতে থাকে। এই তিনটে সিচুয়েশন বুঝেছো? ঠিক আছে, বলো। আচ্ছা, এবারে এই থার্ড টাইপটা খুব ইম্পর্টেন্ট। থার্ড টাইপটা হচ্ছে যে যদি তোমার ধরো এই যে সারফেক্টের মলিকুলগুলো প্রথমে নয় সারফেসে যাচ্ছিল, এবারে সারফেসটা তো একটা সময় পুরো ভর্তি হয়ে যাবে, ভর্তি হয়ে যাওয়ার পরে সে কি হবে না, সে বাল্কে আসতে বাধ্য হবে। এবার বাল্কে যখন আসছে তখন প্রথমে একটা একটা করে আসছে, এবারে কনসেন্ট্রেশনটা সাফিসিয়েন্ট বাড়িয়ে দিলে বাল্কে এত বেশি সারফ্যাক্টর মলিকুল চলে এসেছে যে তারা এই ইন্ডিভিজুয়ালি সারফ্যাক্টর মলিকুলগুলো ওয়াটার সলভেন্ট দিয়ে সলভেটেড না হয়ে তারা এরকম একটা ম্যাক্রোমলিকুল তৈরি করে ফেললো। হ্যাঁ, তাহলে এই যে ম্যাক্রোমলিকুলটা তাকে বলা হচ্ছে মাইসেলি। তাহলে যেটা হচ্ছে যে এই যে অনেকগুলো মনোমার সলভেন্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, এবারে এরা সব একসাথে গিয়ে একটা এগ্রিগেটের মতো তৈরি করছে, করে তার একটা লার্জ একটা সলভেন্ট কেজ আছে তার মধ্যে হয়ে গেল, একে বলা হচ্ছে মাইসেলি। তাহলে প্রথমে ছিল হচ্ছে সারফেসে মলিকুলগুলো গেল, তারপর সে বাল্কে আসছে, বাল্কে প্রথমে একটা একটা করে সলভেটেড হয়েছে ঘুরে বেড়াচ্ছিল, তারপরে সবাই মিলে একসাথে তোমার বেসিক্যালি একটা ম্যাক্রোমলিকুল তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে ম্যাক্রোমলিকুল তৈরি করছে। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে মাইসেলাইজেশন। আর এবার যখন মাইসেলাইজেশন হয় তখন যেটা হয় প্রসেসটা এন্ট্রপিক্যালি ফেভারেবল কিন্তু এনার্জেটিক্যালি আনফেভারেবল। তাহলে এটা একটা বুঝতে হবে কেন এন্ট্রপিক্যালি ফেভারেবল মাইসেলাইজেশন প্রসেসটা, কেন এন্ট্রপিক্যালি আনফেভারেবল। প্রথমে এন্ট্রপি ফ্যাক্টরটা দেখো। দেখো, ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো ঘুরে বেড়াচ্ছিল, তার বদলে তুমি যদি একটা এগ্রিগেট তৈরি করে যাও তাহলে নাম্বার অফ মলিকুলস কমে যাবে বলে এন্ট্রপিটা অ্যাকচুয়ালি কমার কথা, কিন্তু বাস্তবে দেখা গেল যে এন্ট্রপিটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? কারণ যখন ইন্ডিভিজুয়াল সারফেক্টার মলিকুলগুলো যখন ওয়াটার সলভেন্ট মানে হাইড্রোজেন বন্ডিং দিয়ে এইভাবে ঘেরা থাকছিল, তখন হাইড্রোজেন বন্ডিং গুলো মানে সরি আবার বলছি, এক মিনিট একটুখানি এ হলে গুলিয়ে গেল। যেটা হচ্ছে যে মানে তুমি যদি জল নাও তাহলে এই যে ইন্ডিভিজুয়াল সারফ্যাক্টর মলিকুল যখন বাল্কে আসছে তখন একটা সলভেন্ট কেজ তৈরি হচ্ছে, যেখানে তোমার সলভেন্ট কেজটা ওয়াটার মলিকুল দিয়ে তৈরি হয়েছে এবং তার ভেতরে হচ্ছে তোমাকে ওই যে সারফ্যাক্টর মলিকুলকে ঢুকিয়ে রাখা হচ্ছে। সেখানে এক একটা সারফ্যাক্টর মলিকুলগুলোকে এইভাবে একটা সলভেন্ট কেজের মধ্যে ঢোকাতে গেলে হচ্ছে অনেক ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হচ্ছে।
আচ্ছা, এবারে এইটাকে এই যে সারফ্যাক্টর মলিকুলটাকে সলভেটেড হতে গেলে তাকে বেশ কিছু মলিকুলকে ওরকম ওরিয়েন্টেড হতে হলো, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই। এবারে এরা যখন সব একসাথে একটা এগ্রিগেট তৈরি করলো এবং একটা বড় সলভেন্ট কেজের মধ্যে সবাই জাস্ট পোড়া হয়ে গেল, তখন প্রচুর সলভেন্ট মলিকুল তারা বেসিক্যালি ফ্রি হচ্ছে। তার সলভেন্ট মলিকুল যদি ফ্রি হয়ে যায় তাহলে সেইখান থেকে তোমার এনট্রপিটা অনেকটা বেড়ে যাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো এগ্রিগেট হলো, মানে অ্যাকচুয়ালি সারফ্যাক্টর মলিকুলগুলো এগ্রিগেট হলো বলে সারফ্যাক্টর মলিকুল তার এনট্রপি অ্যাকচুয়ালি কমলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন এগ্রিগেশনটা হচ্ছে তখন কিন্তু জাস্ট ইন্ডিভিজুয়াল সারফ্যাক্টর মলিকুলগুলো যে সলভেটেড ছিল সেইগুলো হাওয়া হয়ে গেল, পরে একটা বড় সলভেন্ট কেজের মধ্যে সমস্ত মলিকুল চলে গেল। তাহলে এরকম একটা একটা করে এরকম ঘিরে রাখতে যতগুলো ওয়াটার মলিকুল এখানে অর্গানাইজ হতে হয়েছিল, এখানে কিন্তু অতগুলো ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হচ্ছে না বলে অনেক ওয়াটার মলিকুলগুলো সে বেসিক্যালি ফ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই অনেক ওয়াটার মলিকুল এই যে ফ্রি হয়ে গেল, তার জন্য হচ্ছে এনট্রপি অফ দ্য সলভেন্ট এনার্মাসলি বাড়লো এবং ওভারঅল প্রসেসটা এনট্রপিক্যালি ফেভারেবল হলো। আর এটা এনার্জেটিক্যালি আনফেভারেবল কেন? তার কারণটা হচ্ছে যে যখন ইন্ডিভিজুয়াল সলভেন্ট কেসগুলো তৈরি হয়েছিল, হ্যাঁ, সরি, এটা এন্ট্রপিক্যালি ফেভারেবল, এনার্জেটিক্যাল আনফেভারেবল। হ্যাঁ, এখানে হচ্ছে যেটা বলছিলাম যে এখানে অনেক বেশি হাইড্রোজেন বন্ডিং ছিল, সেখানে সে স্টেবিলাইজ ছিল। কিন্তু এখন কি হচ্ছে, বেশ কিছু ওয়াটার মলিকুল ফ্রি যদি হয়ে যায় তাহলে তো এরকম সলভেন্ট কেজে যে ওয়াটার মলিকুলগুলো ছিল, হ্যাঁ, সেখানে যতটা স্ট্রং ওয়াটার ওয়াটার ইন্টারাকশন ছিল, পরে আর অত স্ট্রং ওয়াটার ওয়াটার ইন্টারাকশন থাকছে না বলে প্রসেসটা এনার্জেটিক্যালি আনফেভারেবল হয়ে যায়। তার মানে মাইসেলাইজেশন প্রসেসটা কিন্তু এন্ট্রপিক্যালি ফেভারেবল, এনার্জেটিক্যালি আনফেভারেবল। আর এবারে ডেল্টা জি তো ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে এবারে যদি এমন সিচুয়েশন হয় যে ধরো টেম্পারেচারটা তুমি খুব বেশি করলে, যেহেতু টেম্পারেচারটা কিন্তু বেশি করা হয়, তাহলে মাইনাস টি ডেল্টা এস এই পার্টটা ডেল্টা জিকে নেগেটিভ করার চেষ্টা করবে, তখন মাইসেলাইজেশনটা বেশি হবে। যেখানে একটা সার্টেন টেম্পারেচার যার উপরে গেলে মাইসেলাইজেশনটা হয় তাকে বলা হয় ক্র্যাক টেম্পারেচার, সিআরএফটি, ক্র্যাক টেম্পারেচার। আর এই যে মাইসেলেটটা তৈরি হলো, সেই মাইসেলেটটা তৈরি হবে কখন? না যখন কনসেন্ট্রেশনটা একটা সার্টেন ভ্যালুর থেকে বেশি হয়ে যাবে। তাহলে কনসেন্ট্রেশনটা একটা সার্টেন ভ্যালুর থেকে বেশি হলে মাইসেলাইজেশন তৈরি হয়, সেই কনসেন্ট্রেশন টার্মটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। তাহলে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনটা হচ্ছে একটা থ্রেশহোল্ড কনসেন্ট্রেশন অ্যাট হুইচ মাইসেলাইজেশন স্টার্টস, এটা। এবং ফিজিক্যাল প্রপার্টিগুলো ভার্সেস কনসেন্ট্রেশন যদি প্লট করো, মাইসেলাইজেশন হলে কি হচ্ছে দেখো, যে অনেকগুলো মলিকুলস মিলে একটা ম্যাক্রোমলিকুলস তৈরি হচ্ছে, তার নাম্বার অফ পার্টিকেলের সংখ্যা এসেন্সিয়ালি কমে যাচ্ছে। কমে গেলে কতগুলো বিহেভিয়ার তুমি দেখতে পাবে। দেখো, সারফেস টেনশনের ক্ষেত্রে অলরেডি বলা হয়েছিল যে সারফেস টেনশনটা প্রথমে র্যাপিডলি কমছিল, যখন তোমার এই মাইসেলি তৈরি হয়ে গেল তখন কি হচ্ছে, তখন তুমি দেখতে পাচ্ছ যে আর সারফেসে আর এক্সট্রা কিছু হচ্ছে না, যা হচ্ছে বাল্কে, তখন সারফেস টেনশনটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে সারফেস টেনশনটা প্রথমে র্যাপিডলি কমবে, তার ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বা তারপরে সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আজ এবারে বিভিন্ন রকমের যে কোয়ালিটেটিভ প্রপার্টিস গুলো, যেমন একবার অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ পার্টিকেলস। তাহলে যেটা হচ্ছে যে প্রথমে কনসেন্ট্রেশন যখন বাড়াচ্ছ, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন আসার আগে, হ্যাঁ, তুমি অসমোটিক প্রেশারটা গ্র্যাজুয়ালি বাড়ছিল, কারণ কনসেন্ট্রেশন বাড়ছে মানে নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যা বাড়ছে। কিন্তু একটা সময় পর যখন মাইসেলি তৈরি হতে স্টার্ট হয়ে গেল, তখন কিন্তু নাম্বার অফ পার্টিকেলসের সংখ্যা আর বাড়ছে না বলে অসমোটিক প্রেশারটা মোরালেস কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। আচ্ছা, ডিটারজেন্সিটা, হ্যাঁ, তোমার জাস্ট কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে ডিটারজেন্সিটা তোমার বাড়ছে, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশনের পরে সেটা মোরালেস কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কন্ডাক্টিভিটি বা মোলার কন্ডাক্টিভিটি, সেটার ক্ষেত্রে কি হচ্ছে না, এটা হচ্ছে যে প্রথমে তোমার এইরকম ভাবে স্লোলি কমছিল, মাইসেলাইজেশন হওয়ার পরে হচ্ছে সেটা র্যাপিডলি কমছে। তাহলে দেখো, এই যে বিভিন্ন রকমের ফিজিক্যাল প্রপার্টিগুলো, সেই ফিজিক্যাল প্রপার্টিগুলো জাস্ট যখন মাইসেলাইজেশন হচ্ছে তার মতো করে তোমার চেঞ্জ হচ্ছে। এই জায়গাটা তোমার এইটা নেটে এক বছর পড়েছিল যে বিভিন্ন রকম ফিজিক্যাল প্রপার্টিগুলো, সেইগুলো মাইসেলাইজেশনের পরে হচ্ছে কেমন করে চেঞ্জ হচ্ছে আর কি, সেইগুলো তোমার মাথায় রাখতে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে এটা? এই যে বলছি, দেখো দেখো একটু ভালো করে বোঝা মাইসেলাইজেশন ঠিক কোন জায়গাটা। এই যে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো সলভেন্ট কেজের মধ্যে আছে, তো যখন মাইসেলাইজেশন তৈরি হলো তখন কি হলো, জাস্ট আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার 10টা ইন্ডিভিজুয়াল সারফেক্টেন্ট মলিকুল যদি সলভেন্ট কেজের মধ্যে থাকে আলাদা আলাদা করে, দেখা যাচ্ছে 10টার জন্য 10 100টা ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হচ্ছে। মানে 10টা ওয়াটার মলিকুল দিয়ে ধরে নাও একটা সলভেন্ট কেজ তৈরি হয়,
সেখানে একটা সারফ্যাক্টর মলিকুলস আছে। তাহলে যদি 10টা সারফ্যাক্টর মলিকুলকে বাল্কে জায়গা দিতে হয়, তাহলে 10 দুগুণে 10 ইন্টু 10 মানে 100টা ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হচ্ছে। মানে কি করে না, এক একটা সারফ্যাক্টর মলিকুল একটা ছোট সলভেন্ট কেজের মধ্যে রইলো, সেই সলভেন্ট কেজটা তৈরি করতে গেলে 10টা ওয়াটার মলিকুলকে অর্গানাইজ হতে হবে। আর একটা সলভেন্ট কেজ, সেটাও 10টা মলিকুল দিয়ে তৈরি হচ্ছে, সেখানে আর একটা সারফ্যাক্টর মলিকুল রইলো। এইরকম ভাবে 10টা সারফ্যাক্টর মলিকুলের জন্য 100টা ওয়াটার মলিকুলকে তোমার অর্গানাইজ হতে হয়েছে থ্রু হাইড্রোজেন বন্ডিং অর সামথিং। মানে এই দেখো, এমনি জলেতে যে হাইড্রোজেন বন্ডিং হয়, সলভেন্ট কেজ যখন তৈরি হচ্ছে সেইখানে তাকে তো একটা খাঁচা তৈরি করতে হচ্ছে। তো সেইখানে ওয়াটার মলিকুলগুলো কিন্তু বেশ স্ট্রং বন্ড দিয়ে তারা কিন্তু অ্যাট্রাক্টেড থাকবে। মানে এইখানে বাল্কে ওয়াটার মলিকুলগুলোর মধ্যে যে টাইপের হাইড্রোজেন বন্ডিং, এই সার্ফ যখন তোমার এই একটা সলভেন্ট কেজ তৈরি হচ্ছে, বা এখানে সলভেন্ট কেজ তৈরি হচ্ছে, সলভেন্ট কেজে যে ওয়াটার মলিকুলগুলো টেক পার্ট করেছে তাদের মধ্যে স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং থাকবে। আচ্ছা, এবারে যখন মাইচারাইজেশন হলো, কি হলো না, 10টা সারফ্যাক্টর মলিকুলকে একটা জায়গায় তুমি পুরে দিয়েছো, এবং দেখা যাচ্ছে একটা জায়গায় পুরে দিয়ে একটা সলভেন্ট কেজের মধ্যে সে সব ঢুকে যেতে পারছে। আর একটা সলভেন্ট কেজের মধ্যে হয়তো এখন সলভেন্ট কেজটা আগেরটা থেকে বড় হবে। আগের যেমন 10টা ওয়াটার মলিকুল দিয়ে একটা সলভেন্ট কেজ তৈরি করছে, এখন হয়তো লেসে লেসে 40টা ওয়াটার মলিকুল লেগেছে সলভেন্ট কেজটাকে তৈরি করার জন্য। কিন্তু তাহলে কি হলো, আগে ছিল 100টা মলিকুল, এখন সেটা লাগলো হচ্ছে 40টা মলিকুল, তাহলে 60টা মলিকুল ফ্রি হয়ে গেল, সে এন্ট্রপিটাকে বাড়িয়ে দিল। আর কি হলো, আগে হচ্ছে 100টা ওয়াটার মলিকুলের স্পেশাল হাইড্রোজেন বন্ডিং হচ্ছিল, এখন কি হচ্ছে মাত্র 40টা ওয়াটার মলিকুলের মধ্যে স্পেশাল হাইড্রোজেন বন্ডিং হলো, বাকি 60টার ক্ষেত্রে নর্মাল সিচুয়েশন এসে গেল। তাহলে এবারে এটা তাহলে পরিষ্কার তুমি দেখতে পেলে যে স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড আগে ছিল 100টা, মানে 100টা মলিকুল স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ড করেছিল, এখন 40টা ওয়াটার মলিকুল স্ট্রঙ্গার হাইড্রোজেন বন্ডিং করেছে, 60টা জাস্ট নর্মাল হাইড্রোজেন বন্ডিং করে আছে। তাহলে এবারে স্পেশাল থেকে যখন নর্মাল হচ্ছে, তখন কি হচ্ছে, হাইড্রোজেন বন্ডগুলো উইক হচ্ছে। উইক হলে এই পুরো প্রসেসটা এনার্জেটিক্যালি আনফেভারেবল হচ্ছে, সেই প্রসেসটা এনার্জেটিক্যালি আনফেভারেবল হয়ে গেল। বুঝতে পারলে? এটা মাথায় রাখবে। হ্যাঁ, এন্ট্রপিক্যালি ফেভারেবল, এনার্জেটিক্যালি আনফেভারেবল। হ্যাঁ হ্যাঁ, দেখো, হ্যাঁ, খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। তুমি জাস্ট যখন মানে কন্ডাক্টেন্সের ক্ষেত্রে, হ্যাঁ, তোমার কন্ডাক্টিভিটি মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টেন্স যদি তুমি দেখো, স্পেসিফিক কন্ডাক্টেন্স কি হয়, স্পেসিফিক কন্ডাক্টেন্স কনসেন্ট্রেশন বাড়ালে কি হয়, বাড়ে, তাই তো? হ্যাঁ, আর মোলার কন্ডাক্টিভিটি বা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এগুলো কি হয়, কনসেন্ট্রেশন বাড়ালে কমে, ডাইলিউশন বাড়ালে, হ্যাঁ, ডাইলিউশন বাড়ালে বাড়ে বা কনসেন্ট্রেশন বাড়ালে কমে। তাহলে দেখো, এই যে মোলার কন্ডাক্টিভিটিটা কনসেন্ট্রেশন যখন বাড়ছে সে নর্মালি কম ছিল, তাই তো? নর্মালি কম ছিল। এবার যখন মাইসেলি তৈরি হয়ে গেল তখন তো কনসেন্ট্রেশন র্যাপিডলি কমে যাচ্ছে। মানে সরি, যখন মাইসেলি তৈরি হয়ে গেল, যখন মাইসেলি তৈরি হয়ে গেল, আচ্ছা, এবারে একটুখানি বলি যে কনসেন্ট্রেশন বাড়ালে, কনসেন্ট্রেশন বাড়ালে তোমার যেটা হচ্ছে ওই তৈরি হচ্ছিল, মানে আমি যদি একটা স্ট্রং ইলেকট্রোলাইট কনসিডার করি, তোমার আয়নিক মোবিলিটি, আয়নিক মোবিলিটিটা মানে একটা আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হতো, আয়নিক অ্যাটমসফিয়ার তৈরি হতো বলে আয়নিক মোবিলিটিটা কমে যেত, সেই জন্য হচ্ছে তোমার মোলার কন্ডাক্টিভিটিটা কমে যাচ্ছিল। এবারে দেখো, তাহলে এবারে যখন মাইসেলি তৈরি হয়ে যাবে তখন তো এক একটা মলিকুলের সাইজ বেশ বড় হয়ে গেল। তাহলে এক একটা মলিকুলের সাইজ যদি বেশ বড় হয়ে যায়, তাহলে তার আয়নিক মোবিলিটি কি হবে, বেশি কমে যাবে তো। হ্যাঁ, তাহলে আয়নিক মোবিলিটি যদি বেশি কমে যায়, তাহলে মোলার কন্ডাক্টিভিটি দেখো এই সিএমসির পরে হচ্ছে র্যাপিডলি কমে গেছে। আবার উল্টো দিকে যখন শুধু কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্স তুমি যখন দেখছো, তার ক্ষেত্রে কি হয়, কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্স বাড়ে। এবারে যখন তোমার ক্রিটিক্যাল মাইসেরি কনসেন্ট্রেশনের পরে কি হলো, ক্রিটিক্যাল মাইসেরি কনসেন্ট্রেশনের পরে এফেক্টিভলি তো কনসেন্ট্রেশন আর বাড়তে পারছে না, ঠিক আছে? কারণ যাকেই তুমি দিচ্ছ তারা অনেকগুলো তুমি মলিকুল দিলে তারা বেসিক্যালি একটা এগ্রিগেট করলো, তাহলে মলিকুলের সংখ্যা বাড়লো না, যেহেতু কনসেন্ট্রেশনটা আর এফেক্টিভলি বাড়ছে না, সেখানে তখন কন্ডাক্টিভিটিটা এই ক্রিটিক্যাল মাইসেরি কনসেন্ট্রেশনের পরে মোরালেস কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে।
ঠিক আছে? কোনটা? হ্যাঁ, কি হচ্ছে? এই তো, মানে সারফেস টেনশনটা তো সারফেসের প্রপার্টি, তাই না? ঠিক আছে? তাহলে এবারে কি হচ্ছে, এবারে এটা এখন এই যে সারফেসটা যখন পুরো ভর্তি হয়ে গেছে, প্রথমে কি হচ্ছে, এই যে এই ফর্মুলা থেকে তুমি বলতে পারো এই যে যে যখন মলিকুলগুলো এসে সারফেসে জুড়ছে, তখন সারফেস এক্সেস কনসেন্ট্রেশন গামা টুটা হচ্ছে পজিটিভ, সেখানে ডি গামা বাই ডি সিটি হচ্ছে নেগেটিভ হয়ে গেল। এইটা এবার সারফেসটা পুরো ফিল আপ হয়ে গেছে, তারপরে মলিকুলগুলো কোথায় আসছে না বাল্কে আসছে, তাহলে সারফেসে তো আর কিছু হচ্ছে না, যা হচ্ছে বাল্কে হচ্ছে। তো সারফেসে যদি কোনো প্রপার্টি চেঞ্জ না হয়, তা তার সারফেস টেনশনে কিছু আর চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে যখন তোমার হয়ে গেল, এই যে সারফেসটা পুরো কমপ্লিট হয়ে গেল, তারপর মলিকুল যখন বাল্কে আসা স্টার্ট করলো, বাল্কে যদি চলে আসে যে বাল্ক বা সারফেস নয়, তা সারফেসে যদি কোনো কিছু হ্যাম্পার না হয়, তা সারফেস টেনশন আর চেঞ্জ হবে না। তাই হয়েছে। তাহলে যখন মাইসেলি তৈরি হওয়া স্টার্ট করলো, মানে কখন মাইসেলি তৈরি হওয়া স্টার্ট হবে, যখন হচ্ছে সারফেসটা পুরো কভার্ড হয়ে গেছে। সারফেসটা পুরো কভার্ড হয়ে যাওয়ার পরে, তারপরে যখন তুমি কনসেন্ট্রেশনটা বাড়াচ্ছ, মলিকুলগুলো বাল্কে আসতে বাধ্য হচ্ছে, তখন সে তোমার মাইসেলি তৈরি করছে। এবার যে কনসেন্ট্রেশনের পরে সেটা হচ্ছে, সেটা ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন। এবার ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বা তার পরে যখন তুমি যাচ্ছ, তখন যে মলিকুলগুলো তুমি দিচ্ছ সেটা সারফেসকে কিছু করছে না। সারফেস যদি কিছু না করে, তাহলে সারফেসের যে করসপন্ডিং প্রপার্টি, লেস সারফেস টেনশন, সেটা আর কিছু চেঞ্জ হবে না। সেখানে ওটা র্যাপিডলি কমতে কমতে একটা সময় পরে কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারলে? হুম, বলো। ঠিক আছে তাহলে তো। আচ্ছা, আর একটা টার্ম একটুখানি, এক বছর একটা কোশ্চেন দিয়েছিল বলে আমি দিয়ে রাখি, এক বছর একটা কোশ্চেন দিয়েছিল, প্যারাকোর ভ্যালু, যেটা সারফেস টেনশনের সাথে রিলেটেড। আচ্ছা, প্যারাকোর ভ্যালু তার এক্সপ্রেশনটা হচ্ছে গামা টু দি পাওয়ার 1/4 এম বাই রো ফর দ্য লিকুইড মাইনাস রো ফর দ্য ভেপার। এখানে গামাটা হচ্ছে সারফেস টেনশন, এমটা হচ্ছে মোলার মাস, রো লিকুইডটা হচ্ছে লিকুইডের ডেন্সিটি, আর রো ভেপারটা হচ্ছে ভেপার ডেন্সিটি ইন ইকুইলিব্রিয়াম উইথ লিকুইড। এটা, এইটা হচ্ছে প্যারাকোর ভ্যালু। এই প্যারাকোর ভ্যালু এবং সারফেস টেনশন, এই যে সম্পর্কটা, এইটা দিয়ে একবার নিউমেরিক্যাল প্রবলেম পড়েছিল। এইটা একটুখানি জাস্ট জেনে রাখো। পিটা হচ্ছে গামা টু দি পাওয়ার 1/4 ইন্টু মোলার মাস ডিভাইডেড বাই ডেন্সিটি অফ লিকুইড মাইনাস ডেন্সিটি অফ ভেপার। এই প্যারাকোর ভ্যালু এক্সপ্রেশনটা একটুখানি মাথায় রাখো। তো দেখো, এই হচ্ছে আজকে যে জিনিসটা আমরা অ্যাকচুয়ালি পড়তে চলেছিলাম, সেটা এটা তুমি যদি আগের দিনে আমি তোমাকে এটা দিয়েছিলাম, 1 মিনিট দাঁড়াও, দেখো সিলেবাসটা তুমি খেয়াল করো। 1 সেকেন্ড, সেভ হচ্ছে। এই দেখো কি কি আছে, দেখো যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ লিকুইড, ভেপার প্রেসার, সারফেস টেনশন, আর তারপরে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস, effect of concentrations of solute on surface tension and viscosity, effect of temperature on viscosity of liquid, এখানে সারফেস টেনশনের উপরেও থাকার কথা। তাহলে দেখো, এই সারফেস টেনশন রিলেটেড যা কিছু, সেইটা কিন্তু আমরা এখানে আলোচনা করে দেখি, যে আমার সিলেবাসে যেটা ছিল সেই। মানে এখানে তো স্পেসিফিক্যালি মানে খুব ডিটেলিং ভাবে সিলেবাসটা দেওয়া নেই, খুব রাফ একটা সিলেবাস দেওয়া আছে, কিন্তু সেখানে কনসেন্ট্রেশন অফ সলিউটস অন সারফেস টেনশন এন্ড ভিসকোসিটি, কনসেন্ট্রেশন অফ সলিউট অন সারফেস টেনশন, সেইটুকু আমরা বলে দিয়েছি। এখানে এফেক্ট অফ টেম্পারেচার অন ভিসকোসিটি অফ লিকুইড যে সেখানে বলা হয়েছে, কিন্তু আমরা এফেক্ট অফ টেম্পারেচার অন সারফেস টেনশন অফ লিকুইড সেটা আমরা কনসিডার করে দিয়েছি। আর আগের দিনে নর্মাল যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ লিকুইড, সেই শর্ট রেঞ্জ অর্ডার, লং রেঞ্জ ডিজঅর্ডার, এমনি ভেপার প্রেশার নিয়ে কথাবার্তা বলা, তারপর সেখান থেকে সারফেস টেনশন এর যে নর্মাল ডেফিনেশন, এইসব নিয়ে কথাবার্তা বলা। তার সঙ্গে সঙ্গে তো আরো তোমার ভেপার প্রেশার উপরে কার্ভ সারফেস বললাম, তারপর মানে সেখানে কেলভিন ইকুয়েশন, ল্যাবলাস ইকুয়েশন থেকে তুমি জাস্ট এক্সেস প্রেশারের কনসেপ্টটা তুমি পেলে, ক্যাপিলারি রাইজ, ক্যাপিলারি ডিপ্রেশন নিয়ে কথাবার্তা হলো, এইসব তো আরো এক্সট্রা অনেক কথাবার্তা তো হয়েছে। তাহলে পরের দিন আমরা যেটা আলোচনা করব, দেখো বেসিক্যালি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, এই ভিসকোসিটি নিয়ে কথাবার্তা বলতে হবে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট অফ ভিসকোসিটি অফ লিকুইড, এটা নিয়ে কথাবার্তা বলতে হবে, আর এফেক্ট অফ কনসেন্ট্রেশন অফ সলিউট অন ভিসকোসিটি, সেটা নিয়ে কথাবার্তা বলতে হবে। তার মানে আমরা এটা তো মানে আমরা যেভাবে পড়াবো, তাতে হচ্ছে সিলেবাসটা কেন আমাদের পড়ানোর একটা সাবসেট হয়।
মানে সিলেবাসে যা আছে তার থেকে সবসময় অনেকটা বেশি কিছুই বলবো আর কি, কিন্তু তার সঙ্গে সঙ্গে সিলেবাসটা আমি মিলিয়ে দেখে নেবো যেন আমার সিলেবাসের কোনো পার্ট বাকি না থাকে। তাহলে আমরা আর একটা 1 ঘন্টা ক্লাস দিলে আমাদের এই লিকুইড স্টেট রিলেটেড পার্টটা পড়ানো হয়ে যাবে। আর একটা 1 ঘন্টার ক্লাসে আমরা জাস্ট প্রিভিয়াস ইয়ার্সে লিকুইড স্টেটে যে কোশ্চেন্সগুলো পড়েছি সেগুলো আলোচনা করে দেবো। তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন পরীক্ষা হয় পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে? তো দেখো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।